৯টা বেজে গেছে, বাসায় যেতে হবে। তাড়া নেই, আজকে আমরা অনেকক্ষণ স্টাডি করব। অনেকক্ষণ দেখব। আপনারাও প্র্যাকটিস করবেন। আচ্ছা, সে অনুযায়ী যে যারা ছিলেন ক্লাসে তাদেরকে জিজ্ঞেস করছি যে এপসিলন NFA টু DFA তে আমরা এপসিলন ক্লোজার বের করেছিলাম। এপসিলন ক্লোজার কি এটা কি মনে আছে? Yes, miss. কি বলেন? এই মেশিনটার এপসিলন ক্লোজার কি হবে? এপসিলন ক্লোজার কি মেশিনের হয় নাকি স্টেটের হয়? স্টেটের হয়। এখানে কি প্রত্যেকটা স্টেটের এপসিলন ক্লোজার বের করা পসিবল? Yes, ma'am. না কেন? Yes, ma'am. নিজের সাথে থাকবে ম্যাম, একটা থাকবে মিনিমাম। মিস এপসিলন ক্লোজারটা মিস শুধু যেই স্টেট থেকে এপসিলন স্টেট দিয়ে মুভ করতেছে ওইটাতেই শুধু এপসিলন ক্লোজারটা বের করো না? না, এপসিলন ক্লোজার আচ্ছা, যা বলছেন যে প্রত্যেকটা স্টেটের পসিবল, কিভাবে পসিবল একটু বলেন? ম্যাম নিজের স্টেটের ক্লোজার সবগুলো স্টেটের নিজের স্টেটের Q4 ধরতে পারবে। হ্যাঁ, এপসিলন ক্লোজার হলো কোন স্টেটের এপসিলন ক্লোজারটা আসলে প্রত্যেকটা স্টেটের জন্য ইন্ডিভিজুয়ালি হয়। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেটের এপসিলন ক্লোজার প্রথমত ওই স্টেট নিজে এবং সেই স্টেট থেকে এপসিলন দিয়ে নেক্সট যে স্টেটে যেতে পারছি সেই স্টেটগুলো হবে ওই স্টেটের এপসিলন ক্লোজার। লাইক ফর state Q0, epsilon closure of Q0 will be at first Q0, that means own state. Then from Q0 to Q1, we can go by using epsilon move. So Q1 will be the epsilon closure of Q0. Then from Q0 to Q2, we can go by using the epsilon move. So Q2 will be included in epsilon closure of Q0. So we can get three state Q0, Q1 and Q2. And yes, এক্সামে কি এপসিলন ক্লোজারটা কি মানে মাস দেখাইতেই হবে? হ্যাঁ, সবগুলোর জন্য না, সবগুলোর জন্য না। NFA টু DFA তে আমরা যে স্টেটগুলো নিয়ে কাজ করব সেই স্টেটগুলোর এপসিলন ক্লোজার দেখাবো। ওকে, এখানে যেরকম এইজন্য আমি 2টা 3টে एग्जांपल দিয়েছি। মানে বিভিন্ন ক্যাটাগরি সবগুলোতে এই প্রথমটাতে দেখেন সবগুলো বের করে নিয়েছে, তারপর যে স্টেটগুলো এসেছে সেখান থেকে বের মানে তারও বের হয়ে গেছে অটোমেটিক্যালি। কিন্তু আপনি যদি স্টেপ বাই স্টেপ যেরকম আমি ক্লাসে যেটা দেখিয়েছিলাম টেবিল দিয়ে দেখিয়েছি। টেবিলে প্রথমত স্টার্ট স্টেটের এপসিলন ক্লোজার বের করার পর আমরা অ্যালফাবেট অ্যাপ্লাই করার পরে যে স্টেটগুলো পাবো ফার্দার সেই স্টেটগুলোর জন্যই তো আমি ডিএফএ ডিজাইন করছি। ওই স্টেটগুলো নিয়ে কাজ করছি লাইক নর্মাল NFA টু DFA কনভার্সনে যেরকম ছিল। তো অ্যালফাবেটের জন্য যে স্টেটগুলো নিউ পাবো সেই স্টেটগুলো শুধু এপসিলন ক্লোজার বের করবো, বাকি আদার্স স্টেটের বা ইন্ডিভিজুয়াল স্টেটের এপসিলন ক্লোজার বের করার দরকার নেই। তবে দেখাতে হবে এপসিলন ক্লোজার আপনি কিভাবে বের করলেন, আসলো যে সেটা দেখাতে হবে। তো যেটা বলছিলাম যে এই জায়গায় Q0 এপসিলন ক্লোজার হচ্ছে Q0 নিজে, Q1 এবং Q2। কারণ Q0 থেকে এপসিলন দিয়ে Q1 এ যেতে পারছি, Q0 থেকে Q2 তে যেতে পারছি এপসিলন দিয়ে। কিন্তু Q1 থেকে অথবা Q2 থেকে দিয়ে কিন্তু এপসিলন দিয়ে কোথাও যেতে পারছি না। যে কারণে Q0 এর জন্য Q0, Q1, Q2 এপসিলন ক্লোজার হচ্ছে। সেম ভাবে যদি বলি যে আমাদের সো স্টার্ট স্টেট Q0 মিন্স Q0, Q1, Q2। এটা আমরা ক্লাসে বুঝেছি যে এর আগে যখন এপসিলন NFA টু DFA তে কনভার্সনের সময় আমরা স্টার্ট স্টেট ধরে যে স্টেটগুলো পেতাম সেগুলো DFA এর নিউ স্টেট আসতো। তো এপসিলন NFA টু DFA মিন্স এপসিলনটা প্রথমত এপসিলনটা আমাকে বাদ দিতে হবে, রিমুভ করতে হবে। যে কারণে আমাদের স্টার্ট স্টেটের এপসিলন প্রত্যেকটা স্টেটের বা যে স্টেটগুলো নিয়ে কাজ করবো তাদের এপসিলন ক্লোজের উপর কাজ করবো। এপসিলন ক্লোজের মানে এপসিলন নেই বা এপসিলন মুভ ছাড়া আমি যে স্টেটে যেতে পারছি সেগুলো তাদেরকেই বলছি এপসিলন ক্লোজার। যে কারণে আমাদের স্টার্ট স্টেট Q0 এর জন্য এপসিলন ক্লোজার হচ্ছে Q0, Q1, Q2। সো স্টার্ট স্টেট উইল বি Q0, Q1, Q2। দেন আমাদের স্টার্ট স্টেটের উপর 0 এবং 1 এখানে ছিল। হ্যাঁ, স্টার্ট স্টেটে 0 অ্যাপ্লাই করার পর আমরা স্টেট পেলাম Q3। স্টার্ট স্টেট Q0 তে 0 অ্যাপ্লাই করেছি, Q1 এ
জিরো অ্যাপ্লাই করেছি, Q2 তে জিরো অ্যাপ্লাই করার পর আমরা শুধুমাত্র Q3 পেলাম। জিরো দিয়ে জিরো অ্যাপ্লাই করলে এই তিনটে স্টেটে জিরো অ্যাপ্লাই করে আমি অনলি Q3 তে যেতে পারি, এবং সেম ভাবে তিনটে স্টেটে 1 অ্যাপ্লাই করার পরও আমি Q3 পেয়েছি। সো আমাদের নিউ স্টেট একটাই আসে Q3। নাও Q3 এর এক্সটার্নাল ক্লোজার বের করতে হবে হয়েছিল। Q3 এর জন্য এক্সটার্নাল ক্লোজার হচ্ছিল Q3 নিজেই, এবং Q3 থেকে এপসাইলন ট্রানজিশন বা এপসাইলন মুভ দিয়ে আমরা অন্য কোনো স্টেটে যেতে পারছি না, যে কারণে আমরা বলছি Q3 এপসাইলন ক্লোজার Q3 নিজে। সো Q3 এর উপর 0 এবং 1 অ্যাপ্লাই করেছি, 0 এর জন্য কোনো ট্রানজিশন বা মুভ পাইনি, 1 এর জন্য পেয়েছি সেটা হলো Q4। সো আমাদের নিউ স্টেট এসেছিল Q4। এখানে ওই যে ট্রানজিশন টেবিলটা এটাতে নেই, কারণ এখানে সব ভেঙে ভেঙে লিখে দিয়েছে। যে Q3 পেয়েছিলাম, Q3 কে B বলছি, B এর উপর 0 এবং 1 অ্যাপ্লাই করলে 1 এর জন্য Q4 পেয়েছি। Q4 কে আমরা স্টেট নাম দিয়েছি C, মানে রিনেম করে নিয়েছি। আপনারা চাইলে রিনেমও করতে পারেন, নাও করতে পারেন। তো Q4 এর এপসাইলন ক্লোজার অনলি Q4 নিয়েছি, এবং Q4 এ 0 এবং 1 অ্যাপ্লাই করলে কোথাও যেতে পারছি না। কোথাও যেতে পারছি না মানে কোনো মুভ নেই বা কোনো ট্রানজিশন নেই 0 এবং 1, যে কারণে Q4 এর জন্য আমরা দুইটাই ফাঁকা স্টেট পেয়েছি। তো আমাদের অ্যাকচুয়ালি তিনটে স্টেট আসে, Q0 Q1 Q2, যাকে আমরা বলেছি A, Q0 Q1 Q2। নেক্সট আসে Q3, যাকে আমরা বলছি B, এবং এরপর আমরা স্টেট পাই Q4, যাকে আমরা স্টেটের নাম দিয়েছি C। সো মেশিনটা ডিজাইন করলে এরকম হয়ে যায় A B C, এবং সাথে একটা এমটি স্টেট আসে। সো এমটি স্টেট, এই স্টেটের উপর 0 1 অ্যাপ্লাই দেখাতে হবে। সেম ভাবে আরেকটা আমরা সরাসরি টেবিল দিয়ে করেছিলাম, যেরকম Q0 হচ্ছে স্টার্ট স্টেট ছিল, যার এক্সটার্নাল ক্লোজার ছিল Q0 Q1 Q2, যাকে আমরা নাম দিয়েছিলাম A, এবং এখানে অ্যালফাবেট ছিল 0 1 2। তো অ্যালফাবেট 0 1 2 অ্যাপ্লাই করার পর তিনটে স্টেট পাই, একটা দুইটা তিনটা, যার মধ্যে প্রথমে স্টেটটা রিপিট হয়ে যায়, মানে স্টার্ট স্টেটই হচ্ছে 0 এর জন্য আমাদের স্টেট চলে আসে। সো বাকি যে দুইটা স্টেট থাকে Q1 Q2 এবং অনলি Q2, এদের এপসাইলন ক্লোজার বের করি এবং এই স্টেটগুলো আমরা অ্যাপ্লাই করি, মানে ডিএফ এর স্টেট হিসাবে ধরে 0 1 2 অ্যাপ্লাই করার পর নতুন স্টেট যেগুলো আসে সেগুলো যদি এই স্টেটগুলোর মধ্যে না থাকে, সেক্ষেত্রে আবার এপসাইলন ক্লোজার বের করে ডিএফ এ কনভার্সনের মতো স্টেট ধরে আমাকে 0 1 অ্যাপ্লাই করতে হবে। আর যদি চলেই আসে, যেরকম এখানে যে স্টেটগুলো এসেছিল সবই দেখা গেছে আমাদের স্টেটে অলরেডি চলে আসছে, আমরা অ্যাপ্লাই করে ফেলেছি, যে কারণে আর টেবিলটা মানে আর বড় হয়নি বা নেক্সট আর কোনো স্টেটে যেতে হয়নি। এভাবে আমরা হচ্ছে মেশিন ডিজাইন করলে পাই, মানে যেখানে দেখা যায় ডিএফ এর কন্ডিশনও ফুলফিল হচ্ছে এবং কোনো এক্সেলনও থাকে না, কারণ ডিএফ এ মেশিনের মেইন কন্ডিশনই তো কোনো এক্সেলন ট্রানজিশন থাকবে না। তো যারা ক্লাস করেছেন বা বুঝেছেন তারা তো বুঝলেন, যারা ক্লাস করেন নাই বা ক্লিয়ার না তারা একটু দেখবেন, পরবর্তীতে যদি প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব। তো আজকে টপিক হচ্ছে এপসাইলন এনএফএ টু এনএফএ, যেটা অ্যাকচুয়ালি গত ক্লাসেরই টপিক ছিল কিন্তু কমপ্লিট করেন নাই। এটার সাথে একটু আগে যে আমরা যেটা পড়লাম এপসাইলন এনএফএ টু ডিএফএ, এটার খুব মিল আছে, বরং যে এটা ইজি। আমি এখানে একটা ফাইলে করে নেব, এই মেশিনটার জন্য। এই মেশিনটার উপর কিন্তু আমরা এপসাইলন এনএফএ টু ডিএফএ করেছিলাম। সো একটু রিভিউ যদি করি, রিপিট যদি করি, এপসাইলন এনএফএ টু ডিএফ এর জন্য আমরা প্রথমেই স্টার্ট স্টেটের এপসাইলন ক্লোজার বের করেছিলাম। স্টার্ট স্টেটের এপসাইলন ক্লোজার Q0 এপসাইলন ক্লোজার ছিল Q0 Q1 Q2, এই যে Q0 Q1 Q2। এপসাইলন এনএফএ টু এনএফএ তে আমরা শুধুমাত্র এপসাইলন মুভটা বাদ দিব, এটাকে কিন্তু ডিএফ এ কনভার্ট করব না, যে কারণে আমাদের এনএফ মানে যে মেশিনটা দেওয়া থাকবে এপসাইলন এনএফএ তে যে মেশিনটা দেওয়া থাকবে সেখানের যে স্টেটগুলো Q0 Q1 Q2 ওই স্টেটগুলোই থাকবে টেবিলে, আমাদের ওই স্টেটগুলোই থাকবে, কিন্তু আমরা অ্যালফাবেট মেশিনের অ্যালফাবেট 0 1 2 এই মেশিনের জন্য অ্যালফাবেট অ্যাপ্লাই করব এপসাইলন ক্লোজার স্টেটের উপর। লাইক Q0 এপসাইলন ক্লোজার হচ্ছে Q0 Q1 Q2, আমার স্টার্ট স্টেট Q0 ঠিক আছে, কিন্তু Q0 এর উপর 0 1 2 অ্যাপ্লাই করার জন্য আমরা এপসাইলন ক্লোজারটা ইউজ করব। আমি কি বোঝাতে পেরেছি? আবার একটু রিপিট করুন। আমরা বলছি Q0 এর এপসাইলন ক্লোজার এসেছে Q0 Q1 Q2, এটুকু ক্লিয়ার?
ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এই যে মেশিনটা দেওয়া আছে এই মেশিনের স্টার্ট স্টেট কোনটা? Q0 Q0। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে এপসাইলন NFA থেকে NFA বানানো, নট DFA। DFA তে ছিল যে প্রত্যেকটা স্টেটের উপর প্রত্যেকটা অ্যালফাবেট অ্যাপ্লাই করতে হবে এবং নতুন একটা স্টেটে যাবে। সেজন্য আমরা স্টেটটাকে এপসাইলন ক্লোজর স্টেট ধরে নিয়েছি, কিন্তু NFA অনলি NFA তে যখন কনভার্ট করব তখন আমাদের মেশিনে যে স্টেটগুলো দেওয়া সেই স্টেটগুলোই থাকবে, যেরকম Q0 Q0ই থাকবে, স্টার্ট স্টেট Q0ই আছে, কিন্তু Q0 এর উপর এপসাইলন ট্রানজিশনটা বাদ দিতে হলে আমাদের সবগুলো অ্যালফাবেটই অ্যাপ্লাই করব, তবে নট Q0 এর উপর, তখন অ্যাপ্লাই করব Q0 এর এপসাইলন ক্লোজের উপর। যেরকম 0 অ্যাপ্লাই করছি Q0 তে, Q0 তে যদি 0 অ্যাপ্লাই করি তাহলে Q0 তে থাকছে, Q1 এ চলে যাচ্ছে, Q2 তেও যেতে পারে। তো 0 এর জন্য Q0 Q1 Q2 ই পেলাম। আবার Q1 এর উপর 0 অ্যাপ্লাই করব, ম্যাম যদি Q1 এর জন্য ম্যাম যদি Q1 একটু এর, বলতেন যে হ্যাঁ এপসাইলন ক্লোজারটা এটা ভুলে গেছি ম্যাম, একটু যদি আবার ক্লোজারটা কিভাবে একটু যদি বলতেন। আপনি ক্লাসের প্রথম থেকে ছিলেন না? জি ম্যাম ছিলাম। রিপিট করলাম এপসাইলন ক্লোজার কি। আচ্ছা আবার বলছি, এপসাইলন ক্লোজার হচ্ছে কোন স্টেটের এপসাইলন ক্লোজার ওই স্টেট নিজে এবং সে ওই স্টেট থেকে এপসাইলন দিয়ে আমরা যে স্টেটে যেতে পারছি। যেরকম Q0 এর জন্য এপসাইলন ক্লোজার হবে Q0 নিজে, প্রথমত Q0 নিজে, এবার দেখব Q0 থেকে এপসাইলন দিয়ে নেক্সট কোন কোন স্টেটে যেতে পারি। যেরকম এই মেশিনে Q0 থেকে এপসাইলন দিয়ে Q1 এ যেতে পারি, Q1 থেকেও তো আবার এপসাইলন দিয়ে যাওয়া যায়, মানে ওয়ে আছে, রাস্তা আছে, কোনো কিছু অ্যাপ্লাই না করে স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কারণে Q2 টাও Q0 এপসাইলন ক্লোজার হয়ে গেছে। ইয়েস ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা যেটা বলছিলাম, সো আমরা যখন অ্যালফাবেট অ্যাপ্লাই করব এক্সটার্নাল ক্লোজার স্টেটের উপর, কিন্তু স্টেটটা যে স্টেট দেওয়া আছে ওই স্টেটই ধরবো। তো Q1 এর উপর যদি 0 অ্যাপ্লাই করি, 0 এর জন্য কোনো ট্রানজিশন নেই। Q2 তেও যদি 0 অ্যাপ্লাই করি, Q2 তেও 0 এর জন্য কোনো ট্রানজিশন নেই। সো 0টা Q0 এর উপর অ্যাপ্লাই করা মানে Q0 Q1 Q2 এর উপর অ্যাপ্লাই করা, এবং সেখান থেকে আমরা Q0 Q1 Q2 ই পেয়েছি। সেম ভাবে দেখেন Q0 মানে Q0 এপসাইলন ক্লোজের উপর 1 অ্যাপ্লাই করছি, মানে Q0 এর উপর 1 অ্যাপ্লাই করব, Q1 এর উপর 1 অ্যাপ্লাই করব, Q2 এর উপর 1 অ্যাপ্লাই করব। Q0 এর উপর 1 এর জন্য কোনো ট্রানজিশন নেই, Q1 এর উপর 1 এর জন্য আছে Q1 নিজে এবং সরাসরি Q2 তেও চলে যেতে পারছি। সো Q1 Q2 এসেছে, Q2 এর উপর 1 এর জন্য কোনো ট্রানজিশন নেই, সো এখানে আমরা স্টেট পেলাম Q1 Q2। সেম ভাবে আমাদের নেক্সট অ্যালফাবেট হচ্ছে 2, যেটা আমরা Q0 Q1 Q2 এর উপর অ্যাপ্লাই করব, তবে Q0 এর উপর 2 তে কোনো ট্রানজিশন নেই, Q1 এও 2 তে কোনো ট্রানজিশন নেই, অনলি Q2 তে আছে এবং সেটা Q2 ই পাই। সো Q0 এর এপসাইলন ক্লোজার Q1 Q0 Q1 Q2 এর উপর আমরা 0 1 2 তিনটে অ্যালফাবেট অ্যাপ্লাই করলাম এবং এই স্টেটগুলো পেলাম সিকোয়েন্সিয়ালি। এখন গিভেন মেশিনে নেক্সট স্টেট হচ্ছে Q1। সো Q1 এর এপসাইলন ক্লোজার বের করতে হবে। Q1 এর এপসাইলন ক্লোজার হচ্ছে Q1, প্রথমত Q1 নিজে এবং Q1 থেকে Q2 তে যেতে পারছি। সো Q1 এর এপসাইলন ক্লোজার উপর এখন আমরা 0 1 2 অ্যাপ্লাই করব, কিন্তু স্টেট থাকছে Q1 না, আমাদের টেবিলে স্টেট যেখানে থাকে সেখানে স্টেট Q1 ই, কিন্তু অ্যালফাবেট যতগুলো থাকবে মেশিনে সেটা অ্যাপ্লাই হবে ওই স্টেটের এপসাইলন ক্লোজার উপর। আমরা কি বুঝেছি? ইয়েস ম্যাম। কারো কোনো কনফিউশন কি আছে এখানে? এই টেবিলটা দেখেন এপসাইলন ক্লোজারের সাথে, এখানে দেখেন কনফিউশন থাকলে বলেন। আপনারা কি আছেন? ম্যাম এখানে Yes. ম্যাম মানে হচ্ছে প্রত্যেকটা স্টেটের উপরে 0 1 2 অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা স্টেটের উপর, হ্যাঁ প্রত্যেকটা স্টেটের উপরে 0 1 2, তবে ওই স্টেটের এপসাইলন ক্লোজার স্টেটগুলোর উপর। মিস Q1 এ 2 দিলে Q2 তে কিভাবে যায়? Q1 এর এপসাইলন ক্লোজার তো Q1 Q2, তো Q1 এ 2 দিলে কিন্তু Q2 তে যাচ্ছে না, Q2 তে Q দিলে Q2 তে যাচ্ছে। তো সেজন্য এখন Q2 হুম
কারণ এটা ক্লোজারে আছে। ক্লোজারের উপর অ্যাপ্লাই করবো তো আমরা। আমি একটু ডিজাইন করি, দেখেন আমাদের মেশিনে এপসাইলন এনএফএ মেশিনের স্টেট হচ্ছে তিনটা, Q0 Q1 Q2। এই যে তিনটে স্টেট আমার লিখে কি দেখা যাচ্ছে? ডান পাশে যে পার ডকুমেন্টে লিখছি। Yes, Yes, ma'am. miss, দেখা যাচ্ছে। ওকে, সো স্টেট Q0 Q1 Q এই তিনটাই আছে। এখন Q0 এর উপর 0 1 2 অ্যাপ্লাই হবে। Q0 এর উপর অ্যাপ্লাই বলতে Q0 এর এপসাইলন ক্লোজারের উপর, যে কারণে এই টেবিলটার আগে কিন্তু আমরা Q0 এর এপসাইলন ক্লোজার বের করেছি। Q0 এর এপসাইলন ক্লোজার প্রথমত Q0 নিচে, দেন Q1 দেন Q2। সো Q0 Q0 Q1 Q2। নাও 0 অ্যাপ্লাই হবে ইন্ডিভিজুয়ালি Q0 এর উপর, 0 অ্যাপ্লাই হবে ইন্ডিভিজুয়ালি Q1 এর উপর, 0 অ্যাপ্লাই হবে ইন্ডিভিজুয়ালি Q2 এর উপর। অ্যাপ্লাই করেন 0 Q0 এর উপর অ্যাপ্লাই করেন, কত পাওয়া যাচ্ছে? Q0 Q1 Q2 কার উপর অ্যাপ্লাই করে পেয়েছি? Q0 এর উপরে ফার্স্ট অ্যাপ্লাই করছে। হ্যাঁ, Q0 এর উপর 0 অ্যাপ্লাই করলে আমরা Q0 Q1 Q2 পেয়ে যাই। নাও Q1 এর উপর অ্যাপ্লাই করব, 0 Q1 এর উপর অ্যাপ্লাই হবে। তাহলে ওইখানে কোনো ট্রানজিশন নাই। ট্রানজিশন নেই, সেম ভাবে Q2 এর উপর অ্যাপ্লাই হবে। ওইখানে কোনো ট্রানজিশন নেই জিরোর জন্য। সো আমাদের স্টেট তিনটেই পেয়েছি, Q0 Q1 Q2। যেটা ছিল স্টেট কিন্তু Q0 ছিল, Q0 এর উপর 0 অ্যাপ্লাই মিন্স we will apply 0 on epsilon closure of Q0। সেম ভাবে Q0 এর উপর 1 অ্যাপ্লাই করা মানে Q0 এর epsilon closure এর উপর 1 অ্যাপ্লাই করা। epsilon closure বলতে Q0 Q1 Q2, কারণ Q0 এর epsilon closure আমরা এই তিনটা স্টেটই পেয়েছি। এখন 1 অ্যাপ্লাই করেন ইন্ডিভিজুয়ালি Q1 Q2 Q0 Q1 Q2 এর উপর। Q1 Q2 ম্যাম এখানে Q2টা কিভাবে আসলো? Q1 এর উপরে ম্যাম তো শুধু 1 আছে। হ্যাঁ, আমাদের এপসাইলন ক্লোজার কোনটা? Q0 এর এপসাইলন ক্লোজার Q0 Q1 Q2। হ্যাঁ, সো Q0 এর উপর 1 অ্যাপ্লাই করলে কি কোথাও যেতে পারি? নো ম্যাম, না, Q1 এর উপর 1 অ্যাপ্লাই করে 1 এই থাকে ম্যাম, Q1 এই থাকে। Q1 এই থাকে এবং Q1 থেকে এপসাইলন দিয়ে Q2 তে যেতে পারছি না। ইয়েস ম্যাম, এই কারণে এটা কাউন্ট হয়েছে। ইয়েস ম্যাম। মানে কোনো অ্যালফাবেট অ্যাপ্লাই যদি করা যায়, করা যাওয়ার পর ওই স্টেটের থেকে নেক্সট স্টেটে যদি আমি এপসাইলন দিয়ে চলে যেতে পারি তাহলে কাউন্ট করব। এটা প্রথমত আমি দেখব কোনো স্টেটে ওই অ্যালফাবেট অ্যাপ্লাই করা যায় কিনা। যেরকম Q0 এর উপর Q0 থেকে তো Q1 এ যেতে পারছি এপসাইলন দিয়ে, কিন্তু এটা কি কাউন্ট করতে পেরেছি না, কারণ Q0 এর উপর 1 এর জন্য কোনো ট্রানজিশনই নেই। যদি এই Q0 তে 1 এর জন্য ট্রানজিশন থাকতো এবং সেটা ব্যাক করে Q0 তেই আসতো, তাহলে আমরা Q0 থেকে যে Q1 এ এপসাইলন দিয়ে যেতে পারছি এই ট্রানজিশনটা নিতে পারতাম। কিন্তু Q0 তে তো 1 এর কোনো 1 অ্যালফাবেট দিয়ে কোনো ট্রানজিশনই নেই, কোনো এক্সিস্টেন্সই নেই 1 দিয়ে, যে কারণে Q0 থেকে যে Q1 এ যেতে পারছি এপসাইলন দিয়ে এই ট্রানজিশনটা নিতে পারিনি, এই স্টেটটা নিতে পারিনি। তারপর Q1 এর উপর 1 অ্যাপ্লাই করলে তো দেন আমরা Q1 এ ব্যাক করছি। তো Q1 এ ব্যাক করার পর দেখলাম যে আমাদের একটা ব্রিজ আছে যেটাতে কোনো অ্যালফাবেট ছাড়াই আমরা বলতে পারি ধরুন আপনি কোনো পেমেন্ট ছাড়াই এই রাস্তা দিয়ে চলে যেতে পারছেন নতুন একটা স্টেটে বা নতুন একটা লেভেল আনলক করতে পারছেন। তখন এই যেহেতু কোনো অ্যালফাবেট ছাড়াই আমি চলে যেতে পারছি, সো এই ট্রানজিশনটা আমরা অ্যাকসেপ্ট করাতে পারি, এই ট্রানজিশনটা নিতে পারি। এই কারণে Q1 এর উপর 1 দিলে Q1 এবং Q2 দুইটাই পাচ্ছি। নেক্সট 2 অ্যাপ্লাই করেন। Q0 Q2 Q1 তেই থাকতেছে। Q2 তেই ম্যাম। only Q2।
ওকে, তো Q0 এর উপর 0 1 2 অ্যাপ্লাই করা শেষ। না আমাদের নেক্সট স্টেট হচ্ছে Q1। Q1 মিন্স Q1 এর এপসিলন ক্লোজার এর উপরে ম্যাপ করব। প্রথমত আমাকে বের করতে হবে Q1 এর এপসিলন ক্লোজার কি কি আছে। কি কি আছে Q1 এর এপসিলন ক্লোজার? Q1 Q2 Q1 Q2 এটা কি বুঝেছি বাকিরা? যে কি এপসিলন তৈরি করতে নতুন কোন স্টেপ পাইলে ওটার উপরে অ্যাপ্লাই করতাম। ওইটা তো ছিল এপসিলন NFA2 DFA। আপনি যখন DFA তে যাচ্ছেন তখন নতুন স্টেটের উপর অ্যাপ্লাই করবেন। মিস আপনি তো একবার বলেছিলেন যে সব ডিএফএ কে এনএফএ বলা যায়, তো আমরা যদি খালি ডিএফএ তে কনভার্ট করি তাহলে হবে না? ওইটা মানে বলা যায় কিন্তু সরাসরি মাঝখানে একটা স্টেজ ছিল NFA, মানে অ্যাকচুয়াল NFA তে শুধু মানে NFA তে হচ্ছে DFA সব রুল মানে না, কিন্তু DFA কে NFA বলতে পারবে, NFA কে তো DFA বলতে পারছি না। মানে এটা কিন্তু আমরা দুই ভাবে কনভার্সন দেখাতে পারি। কোশ্চেনটা যদি এভাবে আসে যে প্রথমে আপনি এপসিলন NFA থেকে NFA বানাবেন, দেন ওই NFA থেকে DFA বানাবেন, তাহলে কিন্তু কনভার্সনটা দুইটা হয়। এটা তো ইজি। মানে আগে যেটা এই কনভার্সনটা কি শুধু এপসাইলন গুলো সরানোর জন্য না? হ্যাঁ, এখন যে কনভার্সনটা করছি এপসিলন NFA টু NFA, এটা জাস্ট এপসিলনটা দূর করবে, আর কিছু না। স্টেটের মতোই থাকবে। এবং এখানে যে এমটি স্টেট আমি দেখিয়েছি, এটা না দেখালেও আপনি চলবে, কারণ NFA তো ট্রানজিশন না হলেও তো হয়। ম্যাম এখানে কি কোনো স্টেট চেঞ্জ হবে না? মানে যেমন হচ্ছে Q0 Q1 Q2 এটা তো ডিএফএ তে পুরোটা একটা ছিল। হ্যাঁ, আমরা এখানে ডিএফ বের করছি না, আমরা তো বের করছি NFA। আচ্ছা, ডিএফএ এর ক্ষেত্রে শুধু নতুন স্টেপগুলো আমি করছি। হ্যাঁ, ডিএফএ তে ছিল আমাদের এই যে ডিএফএ এর ক্ষেত্রে যদি করতাম, সেক্ষেত্রে এখানে যে নতুন স্টেটগুলো এসেছে সেটা নিচে নিচে পড়তো, তাই তো? কিন্তু NFA তে আমি কিন্তু বারবারই বলছি, মেশিনে যে স্টেটগুলো দেওয়া হবে ওই স্টেটগুলোই থাকবে, এক্সিস্ট করবে ওই স্টেটগুলো, কিন্তু আমরা অ্যালফাবেট অ্যাপ্লাই করব ওই স্টেটগুলোর এপসিলন ক্লোজারের উপর। Q1 এর এখন Q1 এর উপর 0 1 2 অ্যাপ্লাই মানে Q1 এর এপসিলন ক্লোজারের উপর অ্যাপ্লাই করা। বুঝেছি? আচ্ছা, এটা করি, দেখেন নাও Q1 এর উপর 0 অ্যাপ্লাই করব। Q1 এর উপর 0 অ্যাপ্লাই করেন, ম্যাম কোথাও যায় না, এমটি ফাঁকা রাখেন, কিছু না লিখলেও হবে। ফাঁকা না লিখে ভাবে একটা হাইফেন দিয়ে এমটি স্টেট লিখতে হবে না, লিখলেও সমস্যা নেই, ফাঁকা রেখে দিবেন। নেক্সট 1 অ্যাপ্লাই করব, Q1 এর উপর 1 Q2 তে যাবে। Q1 Q2 তে যায়। নেক্সট 2 অ্যাপ্লাই করব, Q2 তেই থাকবে, অনলি Q2 থাকে। তো Q1 এর উপর 0 1 2 অ্যাপ্লাই করে আমরা এরকম স্টেট, 0 এর জন্য কোনো ট্রানজিশন নেই, 1 এর জন্য দুইটা স্টেটে যায়, Q1 Q2 তে, আর 2 এর জন্য অনলি Q2 তেই থাকে। সেম ভাবে নাও আমাদের স্টেট আছে Q2, সো Q2 এপসিলন ক্লোজার বের করব। Q2 এপসিলন ক্লোজার কি? Q2 নিজেই অনলি Q2। সো Q2 এর উপর 0 অ্যাপ্লাই, কোনো কিছু নেই। Q2 এর উপর 1 অ্যাপ্লাই নেই, Q2 এর উপর 2 অ্যাপ্লাই করলে Q2 ই পাই। এবার মেশিনটা দেখেন মিলিয়ে দিচ্ছি। এই যে Q0 এর উপর 0 অ্যাপ্লাই করলে আমরা পরপর তিনটা স্টেটে যেতে পারছি, Q0 Q1 Q2। এই যে দেখেন Q0 এর উপর 0 অ্যাপ্লাই করে Q0 তে আছি, Q0 থেকে 0 দিয়ে Q1 এ যেতে পারছি, Q0 থেকে 0 দিয়ে এটা Q2 হবে, Q2 তে যেতে পারছি। এটা হচ্ছে Q2। সেকেন্ড Q0 এর উপর 1 অ্যাপ্লাই করলে Q1 Q2 তে যেতে পারছি, Q0 থেকে 1 দিয়ে Q1 এ যেতে পারছি, Q0 থেকে 1 দিয়ে Q2 তে যেতে পারছি, এন্ড Q0 থেকে 2 দিয়ে অনলি Q2 তে যাই। তো Q0 থেকে 0 এর জন্য কিন্তু তিনটা ট্রানজিশন এসেছে, যেটা NFA তে সাপোর্টেড কিন্তু DFA তে সাপোর্টেড না। তো কি বললেন যে যদি সরাসরি DFA করেন তাহলে ভুল হবে কিনা? ভুল এই জায়গাটাতে
কারণ এখানে আমরা 3টা ট্রানজিশন পেতাম জিরোর জন্য, কিন্তু আপনি এনএফএ তো একসাথে কম্বাইন করে একটা স্টেটে নিয়ে আসছেন। তখন Q0 বলে তো কোনো স্টেট থাকবে না, থাকবে Q0 Q1 Q2 একসাথে একটা স্টেট। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আনসার যেটা আমরা চেয়েছিলাম বা এক্সপেক্ট করেছিলাম আপনার সেটা আসেনি। এই ম্যাম এখানে হচ্ছে এমটি স্টেটটাও দেখানো হয়েছে, না, এটা কি দেখানোর দেখানো দরকার? হয়েছে ইচ্ছা, আপনি দেখানো দেখাতে পারেন, না দেখালে সমস্যা নেই। ম্যাম এটা যদি আবার একটু বলতেন এই চিত্রটা কিভাবে করলো? এখান থেকে দেখুন, এখানে আমাদের স্টেট কয়টা আছে? 3টা। 3টা, ইয়েস ম্যাম। Q0 Q1 Q2। তো এখানে এই যে Q0 Q1 এটা হচ্ছে Q2, নিচে এটা Q2। সো আমরা এমডি স্টেটে না দিলেও কিছু হবে না, জাস্ট না Q0 না, হ্যাঁ হ্যাঁ, এই 3টা দিলেও হবে। এনএফএ তো দেন নরমালি যেভাবে ধরেন Q0 এর উপর আমি 0 অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা 3টা স্টেপ পাই পরপর, Q0 Q1 Q2। তো 0 এর জন্য 3টা ট্রানজিশন আউটগোয়িং হচ্ছে, একটা 0 তে Q0 তেই ব্যাক করছে, আরেকটা হচ্ছে Q0 থেকে Q1 এ যাচ্ছে, আরেকটা হচ্ছে Q0 থেকে Q2 তে যাচ্ছে। এরকম ভাবে বাকিগুলো। পুরোটাকে এক্সপ্লেইন করব ডিজাইন? ইয়েস ম্যাম, বুঝছি। করলে ভালো হয়। প্রথমটা তো বললাম, সেকেন্ড মাসে যে Q0 এর উপর 1 অ্যাপ্লাই করব। 1 এর জন্য দেখেন Q0 থেকে Q1 এও যাচ্ছে, Q2 তেও যাবে। সো এই যে Q0 থেকে 1 দিয়ে Q1 এ যাচ্ছি, Q0 থেকে 1 দিয়ে Q2 তে যাচ্ছি। সেম ভাবে Q0 থেকে 2 দিয়ে শুধু Q2 তে যেতে পারি। সো Q0 থেকে 2 দিয়ে শুধু Q2 তে এসেছি। নাও Q1 এ 0 এর জন্য কোনো ট্রানজিশন নেই, আপনি না দেখালেও হবে। আমি ফাঁকা স্টেট ইউজ করেছি, যেখানে ফাঁকা দেখিয়েছি 0 এর জন্য। আপনি যদি টোটাল এই স্টেটটা মানে এই পোরশনের এই পাশের স্টেটটা বাদ দেই আমরা, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তো 0 এর জন্য ট্রানজিশন নেই ধরলাম। Q1 এ 1 অ্যাপ্লাই করলে আমি Q1 এবং Q2 তে যেতে পারি। সো Q1 এ নিজের স্টেটে আসছে এবং Q2 তে যাচ্ছে। দেখেন নিচেরটা বলছি Q2। সেম ভাবে Q1 এর উপর 2 অ্যাপ্লাই করলে আমরা সরাসরি Q2 তে যেতে পারি। মানে 1 2 দিয়ে Q1 থেকে 1 এবং 2 দিয়ে আমি Q2 তে যেতে পারছি। আর শুধুমাত্র 1 অনলি Q1 এর উপর 1 অ্যাপ্লাই করে Q1 এও থাকছি, Q2 তে যেতে পারছি। আর Q2 এর জন্য দেখেন 0 1 এর জন্য সরাসরি আমি এমটি স্টেটে দিয়েছি, বলেছি এখানে যেহেতু ফাঁকা না দিলেও চলবে, শুধু Q2 এর উপর নিজের স্টেটে আছে। পরেরটা একটু প্র্যাকটিস করেন। এই যে এক্সাম্পল 2 দিতে দেখেন, ছবি দিয়ে দিছি, এপসিলন ক্লোজারও বের করেছি, আপনার টেবিলটা ডিজাইন করেন, তারপর মেশিনটা করি আমরা, তাহলে আর একটু ক্লিয়ার হবে। সবাই একটু করেন, 5 মিনিটও লাগবে না। এখানে যে এর মতো দাও, এটা হচ্ছে এপসাইলন। এটা কি এ এপসাইলন।
হয়েছে ম্যাম। টেবিলটা দেখেন, টেবিলটা কি এটার সাথে মিলেছে বা ডিজাইনটা হচ্ছে কিনা। কনভার্সন টেবিলে শুধু ক্লোজারটা বুঝি নাই, Q1 এর উপর যখন 0 বা 1 অ্যাপ্লাই হবে তখন কি হবে, কিভাবে ক্লোজার Q1 এর ক্লোজারের উপর অ্যাপ্লাই করব। Q1 ক্লোজারটা কিভাবে পাইছি? Q1 এর উপর যখন 0 বা 1 অ্যাপ্লাই করব তখন সেটা Q1 Q3 কিভাবে হইছে? প্রথমত Q1 এর ক্লোজার বের করতে হবে। এই ক্লোজারটা কিভাবে বের করছে? Q1 এর যে কোনো স্টেটের ক্লোজার হবে সেই স্টেট নিজে। তার মানে Q1 এর ক্লোজার হচ্ছে প্রথমত Q1 নিজে, দেন দেখবো Q1 থেকে এপসাইলন দিয়ে কোথাও যেতে, ওই কোথায় কোন কোন স্টেটে যেতে পারছে। Q1 থেকে দেখেন এপসাইলন দিয়ে Q3 তে যেতে পারছে, তো Q3 আসছে নাও Q1 এবং Q3 থেকে তার কোথাও যেতে পারে না, বা Q1 থেকে Q3 ছাড়া আর কোথাও এপসাইলন ক্লোজার দিয়ে যেতে পারছে না, যে কারণে Q1 এর এপসাইলন ক্লোজার Q1 এবং Q3। ম্যাম 0 বা 1 অ্যাপ্লাই করে করা লাগবে না এটা? মানে Q1 এর উপর 0 অ্যাপ্লাই করলে কই যাবে, বা 1 অ্যাপ্লাই ক্লোজার আমরা 0 1 অ্যাপ্লাই করি না, আমরা কিন্তু কনভার্সন টেবিলে 0 1 অ্যাপ্লাই করি। ম্যাম এখানে ম্যাম Q2টা কিভাবে আসলো ম্যাম Q0? কারণ এখানে তো ম্যাম এপসাইলন দিয়ে যায়নি ম্যাম Q1 কোনটা ম্যাম Q0 0 যেটা Q0 এর জন্য তো এপসাইলন ক্লোজার এসেছে Q0 1 Q1 Q3। yes ma'am হ্যাঁ, Q0 Q1 Q3 এর উপর 0 অ্যাপ্লাই করব। Q0 এর উপর 0 দিলে কোথায় Q0 তে থাকছি, Q1 এ চলে যাচ্ছি, তো Q0 Q1 এসেছে অনলি ফর Q0। দেন Q1 এর উপর 0 অ্যাপ্লাই করব, Q1 এর উপর 0 দিলে দেখেন Q2 তে যাচ্ছে, যে কারণে Q2 এসেছে। দেন Q3 এর উপর 0 অ্যাপ্লাই করব, Q3 এর উপর 0 দিয়ে Q3 তেই থাকছে, সো Q0 Q1 Q2 Q3 তো আসে। yes ma'am এটা ঠিক আছে। Q1 কিভাবে আসছে? Q0 এর উপর যখন 0 দিচ্ছি, Q0 তে থাকছে, সেই সাথে Q1 ও চলে যেতে পারছে। তো তাহলে 1 অ্যাপ্লাই করলেও তো এপসিলনের জন্য কি না, 1 এ যাবে? প্রথমত ওই 1 এর জন্য আপনার ট্রানজিশন থাকতে হবে। Q1 এ কি 1 অ্যাপ্লাই হয়েছে কোথাও? অ্যাপ্লাই না হলে তো আর এপসাইলন মুভ ইউজ করতে পারছে না। প্রথমত অ্যাপ্লাই হয়ে, সেটাই তো আগের এক্সাম্পলে বললাম যে অ্যাপ্লাই করার পর আমি যে স্টেটে যাচ্ছি সেই স্টেট থেকে যদি এপসাইলন দিয়ে অন্য কোনো স্টেটে যাওয়া যায় তাহলে কনসিডার করা হবে। 1 দিয়ে তো Q0 তে কোনো ট্রানজিশনই নেই, Q1 এও নেই, মানে Q0 তে নেই যে Q0 থেকে Q1 এ যেতে পারবো, Q1 এও তো নেই, Q3 তেও তো নেই। ম্যাম এখানে ম্যাম Q2 যেটা ম্যাম বক্সের মধ্যে, ওখানে ম্যাম আমরা 1 দিয়ে ম্যাম Q1 এ যেতে পারছি, কিন্তু ম্যাম Q3 তে কিভাবে চলে গেল এখান থেকে? Q2 এর এপসাইলন ক্লোজার Q2 নিচে। yes ম্যাম তাহলে Q2 তে যখন 1 অ্যাপ্লাই করছি Q1 এ যাচ্ছে না, Q1 এ yes ম্যাম Q1 থেকে এপসাইলন দিয়ে Q3 তে চলে যাচ্ছে, yes ম্যাম যে কারণে এই যে দেখেন Q1 এ এসেছিল, এখন 1 এ আসার পর আমি দেখলাম যে এপসাইলন ট্রানজিশন আছে, তো মানে কোনো অ্যালফাবেট অ্যাপ্লাই করা ছাড়াই আমি ট্রানজিশন স্টেট চেঞ্জ করতে পারছি, যে কারণে এটা নিতে হচ্ছে বা কনসিডার করা হয়। yes ম্যাম বুঝতে পারছি।
আর কি কোশ্চেন আছে? ম্যাম Q1 এরটা বুঝি নাই, ওই যে কনভার্সন টেবিলের Q1 এর উপর যখন জিরো অ্যাপ্লাই হয়েছে, Q1 এর উপর জিরো অ্যাপ্লাই কিভাবে হয়? জিরো অ্যাপ্লাই হলে তো কোথাও যাওয়ার কথা না। Q1 এর উপর হয়নি, Q1 এর এপসিলন ক্লোজের উপর হয়েছে। ও ও আচ্ছা আচ্ছা, জি ম্যাম বুঝছি। মিস আমাদের এপসিলন ক্লোজারটা কি দেয়া থাকবে নাকি মানে দুইটাই বের করতে হতে পারে আমাদের? না, দুইটা বের করতে হবে, এটা তো কনভার্সন। আপনাকে এপসিলন এপসিলন ক্লোজার দেওয়া থাকবে না, আপনাকে মেশিনটা দেওয়া থাকবে অনলি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে রিরাইভ হ্যাঁ। বোথ। At first, you need to identify epsilon closure, then conversion table. ওকে মিস। আর কোনো কোশ্চেন? না থাকলে আমরা নেক্সট স্লাইডে যাব। এটা ছিল প্রিভিয়াস লেকচারের লাস্ট একটা টপিক ছিল, যেটা কমপ্লিট করা হয়নি। সো এখানে epsilon ম্যাম closure, আর একটা এক্সাম্পল দেখানো যায়? এইখানে তো আর এক্সাম্পল নেই, আমরা এই জায়গা থেকে করতে পারি। এটা করেছি, এটা করা যায়, এটা করেন যে মেশিনের জন্য আমি পরে করে দিব প্র্যাকটিস, মানে মিলিয়ে দিব। On Q0 epsilon closure কি হবে? Q0 Q1 Q1 Q0 Q0 Q1 ই হবে। হ্যাঁ, Q0 এবং Q1 এই দুইটাই হচ্ছে। দেন Q1 এর epsilon closure শুধু Q1। only Q1. Q2 এর epsilon closure Q2 Q2. Q3 এর epsilon closure Q3 Q3 Q0 Q1 Q0 Q1 Q3 Q3. এইটুকু কি হয়েছে সবার? এটা কিন্তু আমরা Yes, epsilon yes, NF করছি, DF এ না। epsilon NF to NF এ করার সময় আমরা প্রথমত সবগুলো স্টেটের epsilon closure বের করে নিব। এই যে আমাদের এখানে 4টা স্টেট আছে, 4টা স্টেটের epsilon closure বের করে নিলাম। আমাদের অ্যালফাবেট হচ্ছে 0 1। আমাদের স্টেট হচ্ছে আমাদের অ্যালফাবেট 0 and 1. Now 0 apply হবে Q0 এর উপর, that means epsilon closure of Q0. First we need to apply 0 on Q0, that means epsilon closure of Q0, that is Q0 and Q1. So we need to apply 0 on both Q0 and Q1. What will be the next step? Q0 Q1 Q2 0 at first if you apply 0 on Q0 there is no transition for Q0, but if you apply Q2 হবে খালি। Q1 then we can get only one transition from Q1 to Q2 by using 0. Only Q2 we get only Q2. And Q0 এবং Q1 এর উপরে তো 0 apply করব। So Q0 এর উপর 0 দিয়ে তো কোনো ট্রানজিশনই নেই। So এই যে epsilon যে ট্রানজিশন এটা তো নিতে পারছে না।
জিরো দিয়ে ট্রানজিশন যদি হতো সেক্ষেত্রে আমি অন্য কোন স্টেটে এপসাইলন দিয়ে যেতে পারছি সেটা কাউন্ট করবো। না শুধু কিউ ওয়ান এর উপর যদি জিরো অ্যাপ্লাই করি সেটা শুধু কিউ টু তে যাচ্ছি, এটুকু যাচ্ছি। এখানে কি কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম Q0 এর উপর 0 অ্যাপ্লাই করলে Q2 কিভাবে হইছে? কিউ জিরো ক্লোজারের উপর যখন 0 অ্যাপ্লাই করি। হ্যাঁ, কিউ জিরোর উপর কি জিরো দিয়ে কোনো ট্রানজিশন আছে? না না। কিউ ওয়ান এর উপর জিরো দিয়ে জি না ম্যাম নেই। আছে তো, এই যে ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা কিউ জিরো মানে তো কিউ জিরো কিউ ওয়ান মানে এক্সটার্নাল ক্লোজার এর উপর অ্যাপ্লাই করছি। এক্সটার্নাল ক্লোজার আমরা দুইটা স্টেপ পেয়েছি, কিউ জিরো এবং কিউ ওয়ান। কিউ জিরোর উপর জিরো দিয়ে কোনো ট্রানজিশন পাইনি, কিন্তু কিউ ওয়ানে জিরোর উপর ট্রানজিশন পেয়েছি যেটা কিউ টু তে যাচ্ছে। আচ্ছা জি ম্যাম বুঝছি। সেম ভাবে কিউ জিরোর উপর ওয়ান অ্যাপ্লাই করবো, তার মানে কিউ জিরোর এক্সটার্নাল ক্লোজার উপর ওয়ান অ্যাপ্লাই করবো। কোথায় যেতে পারছি? কোথাও না ম্যাম, এমটি নাই, এমটি ফাঁকা। তো নেক্সট স্টেপ কিউ ওয়ান এর এক্সটার্নাল ক্লোজার অনলি কিউ ওয়ান নিচে। সো কিউ ওয়ান এর উপর জিরো এবং ওয়ান অ্যাপ্লাই করবো। কোথায় যাই? Q2 তে। Q2 ম্যাম, 0 কিউ জিরোর জন্য কিউ টু আর ওয়ান এর জন্য এপসাইলন। ফাঁকা। ফাঁকা। এপসাইলন থাকবে না, এপসাইলন দিব না, এপসাইলন তো ট্রানজিশন নাই, ফাঁকা থাকবে। ইয়েস। নেক্সট কিউ টু এপসাইলন ক্লোজার কিউ টু নিচেই আছে। তো কিউ টুর উপর জিরো অ্যাপ্লাই করবো এবং ওয়ান অ্যাপ্লাই করবো। জিরোর জন্য কোনো ট্রানজিশন নাই। ওয়ান ম্যাম Q2 Q3 আচ্ছা সবগুলাই হচ্ছে। আচ্ছা, প্রথমে কিউ টু নিচে পেলাম, দেন কিউ থ্রি পেয়েছি। কিউ থ্রিতে যাওয়ার পর আমি কি একটা ব্রিজ দেখতে পাচ্ছি না, যে কোনো অ্যালফাবেট অ্যাপ্লাই না করেই আমি স্টেপ চেঞ্জ করতে পারছি? ইয়েস ম্যাম। হ্যাঁ, তার মানে সেটা হচ্ছে এটা এপসাইলন থেকে কিউ জিরোতে যেতে পারছি। সো কিউ জিরোতে যাওয়ার পরে তো আবার দেখতে পাচ্ছি যে একটা এক্সটার্নাল ট্রানজিশন আছে, মানে কোনো অ্যালফাবেট না করেই আমি স্টেপ চেঞ্জ করতে পারছি। তো কিউ ওয়ান হবে। এটা কি বুঝেছি? দেখেন কিউ টুর উপর ওয়ান অ্যাপ্লাই করলে আলটিমেটলি ঘুরে ফিরে সবগুলো স্টেটে চলে আসে। ইয়েস ম্যাম। আচ্ছা, নাও লাস্ট স্টেপ হচ্ছে কিউ থ্রি এপসাইলন ক্লোজার তিনটা, কিউ জিরো কিউ ওয়ান কিউ থ্রি। কিউ জিরো কিউ ওয়ান কিউ থ্রির উপর জিরো অ্যাপ্লাই করবো। কিউ জিরোর উপর জিরো দিলে কোথাও যাচ্ছি না, কিউ ওয়ান এর উপর জিরো দিলে কিউ টু তে যাচ্ছি। সো কিউ টু, দেন কিউ থ্রির উপর যদি জিরো অ্যাপ্লাই করে দেখেন কিউ ওয়ানে যেতে পারছি। সো কিউ থ্রির জন্য জিরো দিয়ে আমি কিউ ওয়ান এবং কিউ টু তে যেতে পারি। নাও ওয়ান অ্যাপ্লাই করবো। কিউ জিরোর উপর ওয়ান দিয়ে কোনো ট্রানজিশন নেই, কিউ ওয়ানেও ওয়ান দিয়ে কোনো ট্রানজিশন নেই, কিউ থ্রিতে যদি ওয়ান অ্যাপ্লাই করি তাহলে কোনো ট্রানজিশন নেই। ঠিক আছে কিনা দেখেন? কিউ জিরো অ্যাপ্লাই করি তাহলে ইপসাইলন দিয়ে কি আমরা জিরো অ্যাপ্লাই করতে পারি? না, এপসাইলন আর জিরো তো টোটালি আলাদা। ইপসাইলন দিয়ে কিউ ওয়ান তারপরে না, প্রথমত দেখতে হবে যেই অ্যালফাবেট অ্যাপ্লাই করতে চাচ্ছি ওই অ্যালফাবেট দিয়ে কোনো ট্রানজিশন আছে নাকি। সেই ট্রানজিশন হওয়ার পর নেক্সট যে স্টেট পাই ওই স্টেট থেকে যদি এপসাইলন দিয়ে যাওয়া যায় তখন আমরা কনসিডার করি। লাইক একটু আগে আমরা যখন কিউ টু তে ওয়ান অ্যাপ্লাই করেছিলাম, একটা পেয়েছি কিউ টু তে এসেছি, আরেকটা পেয়েছি কিউ টু থেকে কিউ থ্রিতে যেতে পারছি। কারণ কিউ থ্রিতে যখন গেলাম তখন এপসাইলন মুভ ছিল বলে কিউ জিরোতে যেতে পারছি। সেম ভাবে কিউ জিরো থেকে এপসাইলন মুভ ছিল বলে কিউ ওয়ানে যেতে পারছি। This is just because at first alphabet 1 is applied, then we can consider the epsilon transition without ম্যাম ট্রানজিশনের পরে তাইলে এপসাইলন হচ্ছে স্কিপ করতে পারবো আমরা, তাই না? ঠিক কেন নিতে মানে ওই মিনিমাইজ করতে পারবো আর কি। হ্যাঁ হ্যাঁ, না ট্রানজিশন না থাকলে কিভাবে করবো? আমরা তো মেইনলি অ্যাপ্লাই করছি জিরো অথবা ওয়ান। যদি অ্যাপ্লাই করা হয় বা ট্রানজিশন থাকে সেক্ষেত্রে কনসিডার করতে পারবো, আদারওয়াইজ নিতে পারছি না। শুধু তার এপসাইলন দিয়ে চলে যেতে পারবো না, কিসের বেসিসে যাব? আমি কোন অ্যালফাবেট অ্যাপ্লাই না করে কিভাবে যেতে পারছি?
কারণ আমরা তো বাদই দিব এপসাইলন। এপসাইলন যদি কাউন্ট করে ফেলি তাহলে তো হচ্ছে না, যে কোনো অ্যালফাবেট একটাই ছাড়াই মিস্টেক চেঞ্জ হচ্ছে, এটা তো হয় না। জি ম্যাম। তো এখন যদি আমরা মেশিন ডিজাইন করে, আমাদের স্টেট কিন্তু 4টাই থাকছে, Q0, Q1, Q2, Q3। সেখান থেকে দেখেন কিউ ম্যাক্সিমাম যেটা, যে Q2 থেকে 1 দিয়ে আমি 4টা স্টেটে যেতে পারবো। এখন কিন্তু Q2 থেকে 1 দিয়ে 2টা স্টেট দেখিয়েছি। আপনি মেশিন যদি এভাবেও ডিজাইন করেন, Q2 এটা একটা নিজের স্টেটে থাকছে, Q3 তে যাচ্ছে, Q2 থেকে বের হয়ে Q0 তেও যাবে, Q1 ও বের যাবে। এটাই এনএফএ, যেখানে এপসাইলন ট্রানজিশন থাকবে না, কিন্তু আপনার ট্রানজিশন 0-1 এর ট্রানজিশন বেড়ে যাবে। ম্যাম Q3 তে যখন ম্যাম আমরা 0 অ্যাপ্লাই করতেছি ম্যাম, এখানে যদি ম্যাম এপসাইলনের জায়গায় ম্যাম যদি এখানে 0 থাকতো, তাহলে কি ম্যাম এটা Q0 সহ Q1 কাউন্ট হতো? বুঝছেন? ম্যাম Q3 মানে তো Q0, Q1, Q3। ইয়েস ম্যাম। এখানে যদি এপসাইলনের জায়গায় ম্যাম আমাদের এখানে কোন এপসাইলনের জায়গায় ম্যাম এই যে Q3 থেকে যেটা Q0 তে যাচ্ছে, তাহলে কি আমরা এই Q0 সহ Q1 কাউন্ট করতাম ম্যাম এখানে এই বক্সে ম্যাম? এখানে যদি এপসাইলন না থাকে কি থাকতো ম্যাম? 0 হলে হ্যাঁ Q0, সেক্ষেত্রে আমরা Q0, Q1 দুইটাই কাউন্ট করতাম। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, এটার জন্য হ্যাঁ Q1 ও হতো, 0 এর জন্য Q1, Q0 দুইটাই হতো। মানে দুই ভাবে আমরা Q1 এ পৌঁছাতে পারি, Q0 দিয়েও Q1 এ যেতে পারি, আবার Q3 থেকেও সরাসরি Q1 এ যেতে পারি। দুইটাই নিতে হবে, মানে দুইবার তো একই স্টেপে দুইবার লেখা যাবে না, মানে দুই ওয়েতে আমি Q1 স্টেপে প্রোগ্রেস করতে পারছি। ইয়েস ম্যাম। ওকে দেন, আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা নেক্সট টপিকে যাব। আমাদের কনভার্সন মোটামুটি এই কয়টাই ছিল। একটা হচ্ছে ডিরেক্ট এনএফএ টু ডিএফএ, দেন এপসাইলন এনএফএ টু ডিএফএ। এখানে আমরা যারা ক্লাস করেনি তারা দেখবেন এটার সাথে অনেক মিল আছে। এখানে যেরকম শুধু স্টেটগুলো ধরে নিছি, তখন এখানে হচ্ছে আমাদের যে নতুন স্টেটগুলো আসবে তাদের ক্লোজার আসবে, মানে প্রত্যেকবার ক্লোজার স্টেটগুলো নিয়েই কাজ করবো, এইটুকু শুধু ডিফারেন্স। আর এপসাইলন এনএফএ টু এনএফএ, এই তিনটা কনভার্সন আমরা কমপ্লিট করেছি। এখন আমরা হচ্ছে সিএফজি তে চলে যাব, সরি সিএফএল, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। আমরা সিএফএল পরে সিএফজিটাও পড়বো। তারপর সমস্যা যা যা থাকবে, মানে আজকে সলভ করতে যে যদি প্রবলেম হয় সেটা নেক্সট ক্লাস দেখব। আচ্ছা, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন শেয়ার হয়েছে। Yes, miss. কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ এট ফার্স্ট আমাদের বলেন, আমরা ছোট বাচ্চারা যখন কথা শিখে তখন কি প্রথমে তারা ল্যাঙ্গুয়েজটা অ্যাবজর্ব করে নাকি গ্রামার অ্যাবজর্ব করে? বা আমরা যখন কোনো নিউ ল্যাঙ্গুয়েজ বলি বা আদার্স ল্যাঙ্গুয়েজ শিখি, তখন কি ফার্স্ট আমরা ল্যাঙ্গুয়েজটা শিখি নাকি গ্রামার শিখি? ল্যাঙ্গুয়েজ কিভাবে আর গ্রামার কিভাবে, যেটা অ্যান্সার দিয়েছে একটু বলেন, মানে কিভাবে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানে আমরা ফার্স্টে ওয়ার্ডটা শিখি, আর গ্রামার হচ্ছে ওয়ার্ড গুলো মানে কিভাবে কেমনে বলবো ওইটা তো পরে শিখি আমরা। আচ্ছা, আর যে গ্রামার বলছেন কি মনে হচ্ছে যে প্রথমে আমরা গ্রামার শিখি? যদি বাইরের কোনো ল্যাঙ্গুয়েজ শিখি সেক্ষেত্রে গ্রামার আগে শিখি, কিন্তু যদি মাতৃভাষা শিখি তখন তো ল্যাঙ্গুয়েজই আগে শেখা হয় না। বাইরের কোনো যখন শিখি বা আমরা যখন মানে মাদার ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজ শিখি, তখন কিন্তু ফার্স্টে বলা হয় যে ওই ল্যাঙ্গুয়েজের কিছু ভিডিও টিউটোরিয়াল বা কিছু মুভি বা কিছু টিকটক ভিডিও বা পডকাস্ট শুনতে। মানে কেন শুনতে বলে? কারণ ওই ল্যাঙ্গুয়েজটার সাথে পরিচিত হতে বলে, মানে কিভাবে কমিউনিকেট করছে। ফার্স্টে কিন্তু আমরা গ্রামারটা আসলেই শিখি না, মানে ফার্স্টে আমরা কথা বলার প্যাটার্নটা দেখি, মানে এক্সপ্রেশনটা, মানে কিভাবে এক্সপ্রেস করতে পারি সেই জিনিসগুলো, কিছু ছোট ছোট কিছু ওয়ার্ড শিখি, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা একটা সেন্টেন্স বানাতে পারবো। এরপর আমরা আসি যে একটা ফুললি মানে ঠিকঠাক মতো একটা সেন্টেন্স বানাতে হলে বা 100% কারেক্ট ওয়েতে বা স্ট্যান্ডার্ড ওয়েতেও কমিউনিকেশন করতে হলে আসলে আমাদের ওয়ার্ডগুলো ওইভাবে বসাতে হবে। তার জন্য আমাদের গ্রামার দরকার পড়ে। মানে গ্রামারটা কিন্তু আমরা নর্মালি পরে শিখি, সেটা হচ্ছে পারফেকশনের জন্য। এমনিও যদি ধরেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি কারোর সাথে কমিউনিকেট করতে চান,
আপনি ওয়ার্ডগুলো যদি এলোমেলো করে বসান বা সেন্টেন্সটা পুরোপুরি না হলেও মোটামুটি বোঝা যায় যে কি বলতে যাচ্ছে, হয়তো সেন্টেন্স কনস্ট্রাকশন ভুল আছে, সেই কনস্ট্রাকশনটা আমরা গ্রামারের মাধ্যমে ফুলফিল করি, কিন্তু ল্যাঙ্গুয়েজটা আগে শিখি। এই জন্যই আমি প্রথমে এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ছোট বাচ্চা যখন কথা বলা শিখে সে তখন কিভাবে শেখে, সে কিন্তু এই যে গ্রামারটা আমরা কিচ্ছু জানে না, সে প্রথমে শুধু একটু ওয়ার্ড বলতে পারে, শুনে শুনে বিভিন্ন কমিউনিকেশন কিভাবে হচ্ছে সেই জিনিসগুলো শুনে শুনে সে ওয়ার্ড হয়তো মানেও বোঝে না, কিন্তু ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ইউজ করে ফেলতে পারছে, মানে কখন কোনটা বলতে হবে সে সেটা বুঝতে পারে। বা আবার হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশন পুরোপুরি পারে না, বা ছোট 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 ওয়ার্ড বলে, সে ওয়ার্ডগুলো একটা সময় সে কনস্ট্রাক্ট করতে পারে। তারপর যখন আরেকটু বড় হয়, মানে পুরোপুরি ওইটা বললাম যে স্ট্যান্ডার্ড অর পারফেক্টলি তার কমিউনিকেশনের জন্য আমরা গ্রামারটা অ্যাবজর্ব করি। প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি। আজকে আমাদের টপিকটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার, তার জন্য আমরা প্রথমে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজটা দেখবো, ল্যাঙ্গুয়েজের উপর বেস করে গ্রামারটাকে ইজিলি ডিসক্রাইব করবো। সো নাও হোয়াট ইজ কনটেক্সট ফ্রি, কেন কনটেক্সট ফ্রি কেন বলা হচ্ছে? যে কোন আমাদের যে ধরনের পুরো ওয়ার্ল্ডে যে ধরনের ল্যাঙ্গুয়েজ আছে এবং সেই ল্যাঙ্গুয়েজের সাপোর্টের যে গ্রামারগুলো খুবই ফিক্সড, যে এই গ্রামার এইভাবে কনস্ট্রাকশন হয়, এই জিনিসগুলো ইউজ হয়, এই সিম্বলগুলো ইউজ হচ্ছে, এরকম, মানে এর বাইরে কোনো কিছু আমি ইচ্ছে মতো ইউজ করতে পারবো না। সো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বা কনটেক্সট ফ্রি গ্রামার হচ্ছে যেখানে কোনো কিছু ফিক্স না, আমি আপনি যেভাবে রুলস জেনারেট করব বা গ্রামার যেভাবে ডিজাইন করব, সেই গ্রামার উপর বেস করে ল্যাঙ্গুয়েজ ডিজাইন হবে, যার কোনো কিছু আগে থেকে ফিক্স না। এখন তাহলে আমরা ইচ্ছে মতো কি করতে পারবো? হ্যাঁ, ইচ্ছে মতোই আপনি করতে পারবেন, জাস্ট কয়েকটা টাপলস মেনটেন করতে হবে। আমরা ফাইনাইট অটোমেটা যখন দেখেছি, ডিএফএ, এনএফএ, রেগুলার এক্সপ্রেশন পড়েছি, প্রত্যেকটাই কি এক্সপ্লেনেশনের বা ডেফিনেশনের কয়েকটা টাপলস ছিল, টাপলস মানে কয়েকটা সিম্বল ছিল যার মাধ্যমে এক্সপ্রেস করতে পেরেছি। সেরকম এখানেও কিছু সিম্বল আছে যার মাধ্যমে আমি এক্সপ্রেস করতে পারবো, ওই সিম্বলগুলো দিয়ে আমি আমার মতো করে রুলস জেনারেট করবো বা আমার মতো করে গ্রামার জেনারেট করবো, যে গ্রামারের সাপোর্টে একটা ল্যাঙ্গুয়েজ হবে। অথবা যদি বলি আমি এই ল্যাঙ্গুয়েজ প্রথমে তৈরি করার পর সেই ল্যাঙ্গুয়েজকে ঠিক রাখার জন্য আমরা গ্রামার জেনারেট করবো, যে কারণে বলছে হচ্ছে এটা টোটালি কনটেক্সট ফ্রি, যার কোনো কিছুই ফিক্স না, কনটেক্সট ফিক্স না, কি উদ্দেশ্যে করছি, কেন করছি, আপনি ইদার গ্রামার থেকে ল্যাঙ্গুয়েজ জেনারেট করবেন অথবা ল্যাঙ্গুয়েজ থেকে গ্রামার, আপনার পছন্দ অনুযায়ী। শুধু কয়েকটা সিম্বল ফিক্স রাখতে হবে, মানে ওই সিম্বলের এক্সপ্রেশনটা দিতে হবে আপনাকে, এই জন্য কনটেক্সট ফ্রি বলছি। যে যেন বলেছে যে কনটেক্সট সেন্সিটিভ গ্রামার্স অ্যালাউ মোর দেন ওয়ান সিম্বল, কনটেক্সট সেন্সিটিভ যাদেরকে কনটেক্সট মেনটেন করে তৈরি করতে হয় সেখানে অনেক সিম্বল থাকে, কিন্তু এখানে হচ্ছে সিম্বল ফিক্সড, একটা এক্সপ্রেশন বা একটা রুলসের জন্য একটা সিম্বল ফিক্স, ওগুলো দিয়ে আমরা করবো। যেরকম এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ধরেন এক্স এ ওয়াই এর সাপোর্টে এক্স এ ওয়াই কে রিপ্লেস করে যদি আমি এক্স এস ওয়াই লিখতে পারি, তার মানে এটার পরিবর্তে আমি ব্র্যাকেট দিয়ে এস লিখেছি, এখানে ব্র্যাকেটও একটা মানে কনটেক্সট ফ্রি গ্রামার বা ল্যাঙ্গুয়েজের সাপোর্টিভ রুলস হিসেবে কাজ করছে। এর রিপ্লেসে আমি ব্র্যাকেট এস লিখতে পারি, এই ব্র্যাকেটকে ভেঙে হয়তো আমি আরো কিছু এক্সপ্রেস করতে পারবো বা এস কে ভেঙে আরো কিছু এক্সপ্রেস করতে পারবো, যেখানে এক্স্যাক্টলি এ বলতে আসলে কোনো মিনিং নেই, এক্স্যাক্টলি এস বলতে ডিফারেন্ট কোনো মিনিং নেই। আপনি বলছেন যে এর পরিবর্তে আমি এস লিখবো, এস এর পরিবর্তে হয়তো আরো 2-3টা লেটার আপনি একসাথে লিখে দেবেন কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সিম্বল জেনারেশনের জন্য। He বলছে can only be applied to the non-terminal a when it is the context of x and y, তার মানে এই যে এর পরিবর্তে আমি ব্র্যাকেট এস লিখছি, এটা হচ্ছে নন টার্ম, একে আমরা বলছি নন টার্মিনাল, নন টার্মিনাল নেক্সট যেটা স্লাইড পরেই আছে, যে যদি এক্স আর ওয়াই এর একটা কনটেক্সট এ হয়, সেক্ষেত্রে আমি এর পরিবর্তে এস লিখতে পারি, এভাবে এক্সপ্রেশনটা এসেছে, এইভাবে প্রকাশ করতে চাচ্ছি আমরা। তার মানে হচ্ছে it means of all its production rules have a single non-terminal on the left hand side। এই যে এখানে লিখলাম a x a y এর পরিবর্তে x s y, এখানে x এবং y সেটা কিন্তু বাম পাশেও ছিল ডান পাশেও ছিল, মানে অ্যারোর বাম পাশে এবং ডান পাশেও, অ্যারোটা যে সাইডে আছে তাকে আমরা প্রোডাকশন বলছি, টোটাল জিনিসটাকে আমরা বলছি রুলস, মানে x a y এর পরিবর্তে যে x s y লিখতে পারছি, এটা হচ্ছে একটা রুলস। যত জায়গায় আমি এ দেখবো এর পরিবর্তে আমি এস লিখতে পারছি, ব্র্যাকেট দিয়ে এস, এবং বলছি যে এই টোটালটাকে রুলস বলছি, এই রুলসের
বাম পাশে বা অ্যারোর বাম সাইডে এরকম যদি কোনো লেটার বা কোনো অ্যালফাবেট দেখি যার এক্সিস্টেন্স শুধুমাত্র বাম দিকে থাকবে, তাদেরকে আমরা নন টার্মিনাল বলছি। যেরকম দেখেন এক্স ওয়াই বাম পাশেও আছে ডান পাশেও আছে, তো এক্স ওয়াই নন টার্মিনাল না। আবার এটা শুধু বাম পাশে আছে, ডান পাশে নেই, সো এ নন টার্মিনাল। ডান পাশে টার্মিনাল নন টার্মিনাল দুইটাই থাকতে পারে, কিন্তু বাম পাশে যে জিনিসগুলো থাকবে যার এক্সিস্টেন্স ডান দিকে থাকবে না, সেগুলোকে আমরা নন টার্মিনাল বলবো। নেক্সট স্লাইড চাই। এখানে দেখেন, এখানে কিছু কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ জেনারেশনের জন্য দিয়েছে, যেমন এস এর পরিবর্তে আমি ডাবল এস লিখতে পারি, অথবা এস এর পরিবর্তে ব্র্যাকেট দিয়ে এস লিখতে পারি, অথবা এস এর পরিবর্তে অনলি ব্র্যাকেট লিখতে পারি। মানে এস দিয়েই আমি 3 ধরনের রুলস জেনারেট করেছি। এস এর পরিবর্তে কখন আমি ডাবল এস লিখবো, এস এর পরিবর্তে কখন আমি শুধু সিঙ্গেল এস লিখবো, অথবা অনলি ব্র্যাকেট লিখবো। এটা হচ্ছে আমাদের ইচ্ছে মতো জেনারেট করা রুলস। এটার এক্সপ্রেশনটা হচ্ছে আমরা ব্র্যাকেট কতভাবে নিয়ে আসতে পারি। লাস্ট পর্যন্ত আমাদের শুধু ব্র্যাকেট থাকছে, ব্র্যাকেট থাকার পর সেটাকে তো আর ভাঙা যায় না। সো এই যে এসটা বাম পাশেও আছে ডান পাশেও আছে, এস দিয়ে প্রোডাকশন তৈরি হয়েছে, এসকে আমরা নন টার্মিনাল বলছি। যেটা দিয়ে রুলস জেনারেট হবে, যার এক্সিস্টেন্স বাম দিক থেকে শুরু হবে, ডান দিকে থাকতেও পারে, তাকে আমরা নন টার্মিনাল বলবো। এখানে এস হচ্ছে নন টার্মিনাল, আর হচ্ছে এই যে ব্র্যাকেট যে সেগুলোকে আমরা টার্মিনাল বলছি। তো এখানে বলেছি, এখানে শুধুমাত্র আমরা এক্স দিয়ে রুলস বা প্রোডাকশন দেখেছি, এরকম অনেক অ্যালফাবেট আসতে পারে, এখানে শুধুমাত্র এস ইউজ করা হয়েছে। ইভেন যে কোনো আদার্স যে কোনো সিম্বল আসতে পারে। কনটেক্সট ফ্রি গ্রামার পড়তে যে আমাদের দুইটা টপিক নিয়ে জানবো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকগনাইজার এবং ল্যাঙ্গুয়েজ জেনারেশন। হুইচ মেশিন অর হুইচ ওয়ান বি ল্যাঙ্গুয়েজ রিকগনাইজার? The machine which can recognize a language, which can represent a language, it will be language recognized. যে আমরা বলি না, আমরা যখন ডিএফএ এনএফএ মেশিনে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করেছিলাম, তখন আমরা বলেছিলাম না যে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড হচ্ছে বা এই ল্যাঙ্গুয়েজটা রিজেক্ট হচ্ছে। মানে ওই ল্যাঙ্গুয়েজের কিছু ভ্যালিড স্ট্রিং তৈরি করে আমরা বলেছিলাম না যে এই স্ট্রিংটা এই মেশিনের উপর অ্যাকসেপ্টেড হয়, রিজেক্ট হয়, মনে আছে? ইয়েস ম্যাম। তাহলে ওই যে ফাইনাল অটোমেটর ডিএফএ এনএফএ দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি, ইভেন রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা এনএফএ ডিজাইন করেও কিন্তু ডিসিশন দিয়েছি যে অ্যাকসেপ্টেড রিজেক্টেড কোনো একটা ভ্যালিড স্ট্রিং অ্যাপ্লাই করে। সো ফাইনাল অটোমেটর এবং রেগুলার এক্সপ্রেশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ করতে পারে, মানে ল্যাঙ্গুয়েজটা ভ্যালিড হবে কিনা, ওই ল্যাঙ্গুয়েজের স্ট্রিং ভ্যালিড অর নট ভ্যালিড, মানে অ্যাকসেপ্ট অর রিজেক্ট, এটা রিকগনাইজ করতে পারে বলে আমরা ফাইনাল অটোমেটর এবং রেগুলার এক্সপ্রেশনকে ল্যাঙ্গুয়েজ রিকগনাইজার বলছি। আর ল্যাঙ্গুয়েজ জেনারেটর যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বানাবে, মানে মেশিনের জন্য আপনার ফাইনাল অটোমেটর জন্য ল্যাঙ্গুয়েজ তৈরি করে দিবে যারা, তাদেরকে ল্যাঙ্গুয়েজ জেনারেটর বলছি। সো কনটেক্সট ফ্রি গ্রামার কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ জেনারেটর, ল্যাঙ্গুয়েজ তৈরি করে দেয় কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজকে আমরা ডিএফএ বা এনএফএ তে অ্যাপ্লাই করে বলি যে ল্যাঙ্গুয়েজটা এক্সপেক্টেড হয়েছে বা রিজেক্ট হয়েছে। এবার আসি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, এখানে একটা গ্রামার দেওয়া আছে দেখেন, এ থেকে এর পরিবর্তে আমি 0 A1 লিখতে পারি। একটা কোশ্চেন ছিল, আমরা ফাইনাইট অটোমেটাতে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করতেছি, মানে জেনারেটর গুলো কেন ইউজ করতেছি? এখানে তো আমরা কন্ডিশন মানে দিয়ে তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ গুলোকে রিকগনাইজ করতে হচ্ছে। কিরকম কন্ডিশন? যেমন হচ্ছে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ তো আমরা আগেই হচ্ছে ফাইনাইট অটোমেটাতে দিচ্ছি, যেমন এবিসি অথবা মানে 0 1 2, ঠিক আছে? ওগুলো তো ছিল অ্যালফাবেট। আর যেমন হচ্ছে মানে পেয়ার অফ জিরোস অথবা মানে পেয়ার অফ ওয়ানস অ্যাকসেপ্ট করবে, ওই ক্ষেত্রে তো মানে আমরা কন্ডিশনটা সেট করে দিচ্ছি, বাট এখানে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজটা কেন লাগছে? ওই কন্ডিশনটাই তো আস্তে আস্তে আপনার ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। একটা মেশিন কখন জেনারেট হতো, যখন আমি বলতাম যে একদম প্রথম দিকে আমরা ভেন্ডিং মেশিনের এক্সাম্পল দিয়েছিলাম, আমরা হচ্ছে অটোমেটিক ডোরের এক্সাম্পল দিয়েছিলাম। তো অটোমেটিক ডোরের সিনারিও কিন্তু প্রথমে তৈরি করেছি যে যখন কারো প্রেজেন্স ডিটেক্ট করতে পারবে তখন ডোরটা ওপেন হবে, কারো প্রেজেন্স ডিটেক্ট করতে না পারলে ডোর ক্লোজ থাকবে। এখানেই তো কন্ডিশন আছে যে প্রেজেন্স অর নট প্রেজেন্স, ডোর উইল বি ওপেন অর ক্লোজড। তাহলে প্রেজেন্স যে ডিটেকশন, মানে আমার ল্যাঙ্গুয়েজটাই ছিল বা আমার স্টেটমেন্টটা ছিল কেউ যদি প্রেজেন্ট ডিটেক্ট করতে পারে তাহলে ডোর ওপেন হচ্ছে, না করতে পারলে ক্লোজ। এটা হচ্ছে
আপনার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাই তৈরি করার জন্য আপনি গ্রামার তৈরি করেছিলেন, কনটেক্সট ফ্রি গ্রামার। সো আমরা যে আসলে ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি বলছেন যে আমরা আসলে কন্ডিশন প্রথমে সেট করে মেশিন ডিজাইন করে ফেলছি। ওই কন্ডিশনটাই প্রথমে আসে কনটেক্সট ফ্রি গ্রামার থেকে। তারপর ল্যাঙ্গুয়েজটা এসেছে। সেই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আমরা মেশিন ডিজাইন করি এবং ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের ডিজাইন মেশিনের জন্য একসেপ্ট হচ্ছে বা রিজেক্ট হচ্ছে সেটা ভেরিফাই করি। আমরা কিছু পার্ট আগে পড়েছি, এটা না পড়লে আসলে পরের পার্টগুলো বোঝাও যায় না। মানে প্রথমে যদি আমরা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ গ্রামার পড়তাম তাহলে আসলে বুঝতাম না। এজন্য প্রথমে আমরা মেশিন পড়ে এবার মিলাচ্ছি যে মেশিনের উপর যে কন্ডিশন, ওই যে আপনি বললেন 0-1, সেই 0-1টা দিয়ে আমরা আসলে কনটেক্সট ফ্রি গ্রামারটা জেনারেট করছি। যে কারণে স্টেট থেকে আমরা 0 অ্যাপ্লাই করেছি বা 1 অ্যাপ্লাই করেছি। বুঝেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এই গ্রামারটা একটু দেখি। এর পরিবর্তে বা এ যেখানে আছে সেখানে আমরা এর পরিবর্তে 0A1 লিখতে পারি। আবার বলেছে এর পরিবর্তে বিও লিখতে পারি এবং বি থেকে আমরা হ্যাশে যেতে পারি। কারণ আমাদের তো একটা ভ্যালিড স্ট্রিং লাগবে। অনেকগুলো ভ্যালিড স্ট্রিং যদি আমরা জেনারেট করতে পারি, সেই স্ট্রিং এর প্যাটার্ন দেখে একটা ল্যাঙ্গুয়েজ বলি। এভাবেই তো ছিল যে প্রথমে আমরা যখন মেশিন দিয়ে দেওয়া ছিল আপনাকে, সেই মেশিন থেকে স্টার্ট স্টেট থেকে এক্সেপ্টেডে পৌঁছাতাম এবং কিছু ভ্যালিড স্ট্রিং জেনারেট করতাম, যে স্ট্রিংগুলো স্টার্ট স্টেট থেকে এক্সেপ্টেডে যেত এবং এক্সেপ্টেড হতো, মানে এক্সেপ্টেড স্ট্রিং এর মধ্যে সিমিলার প্যাটার্ন দেখে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বলতাম। এই জায়গাটাতেও আমাদের এই যে গ্রামার দেওয়া আছে, গ্রামার থেকে আসলে কিছু স্ট্রিং জেনারেট করব, সেই স্ট্রিং থেকে ল্যাঙ্গুয়েজটা বলবো যে এই গ্রামারের জন্য জেনারেল ল্যাঙ্গুয়েজটা কি। এখন স্ট্রিং জেনারেট করবো কিভাবে, তার আগে দেখতে হবে আমাদের রুলস গুলো কি কি দিয়ে তৈরি হয়েছে। এখানে টোটাল রুলস আছে 3টা, কিন্তু নন টার্মিনাল কয়টা, যাদের থেকে রুলস গুলো তৈরি হয়েছে, প্রোডাকশন আছে। এরকম নন টার্মিনাল বা ভেরিয়েবল বলছি কয়টা? আবার বলছি দেখেন, এখানে 3টা রুলস আছে। এ থেকে এর পরিবর্তে 0A1 লিখতে পারি, এর পরিবর্তে বি লিখতে পারি এবং বি থেকে হ্যাশ লিখতে পারি। সো 1 2 3 3টা রুলস আছে। যে এখানে লিখেছি এ কালেকশন সাবস্টিটিউশন রুল কল্ড প্রোডাকশন। এর একটা প্রোডাকশন হচ্ছে 0A1, এর আরেকটা সেকেন্ড প্রোডাকশন হচ্ছে বি, বি এর প্রোডাকশন হচ্ছে অনলি হ্যাশ। এইটুকু ফিক্স। আপনাকে এই গ্রামারটুকু দিয়ে দিয়েছে, আপনি শুধু এই গ্রামারটা জেনারেট করেছেন এবং এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ বের করতে চান। তার জন্য দেখতে হবে যে বাম দিকে আসলে গ্রামারটা জেনারেট হয়েছে কোন কোন অ্যালফাবেট বা সিম্বল দিয়ে। গ্রামারটা জেনারেট হয়েছে অনলি এ আর বি ইউজ করে। এ বিটা লেফট সাইডে আছে, এ বি থেকে প্রোডাকশন বা রুলস এসেছে এবং রুলসের মধ্যে এ বি আছে, যেটা দিয়ে বাম দিকে যে অ্যালফাবেট গুলো দিয়ে প্রোডাকশন বা রুলস জেনারেট হবে তাদেরকে আমরা নন টার্মিনাল বা ভেরিয়েবল বলবো। এবং যাদের এক্সিস্টেন্স রুলসের ডান দিকে থাকবে বা প্রোডাকশনের ডান দিকে, বাম দিকে থাকবে না, তাদেরকে আমরা টার্মিনাল বলবো। যেরকম 0 এবং 0-1 এবং হ্যাশ, দেখেন বাম দিকে কোনো এক্সিস্টেন্স নেই, শুধু ডান দিকে আছে। মানে এরা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন বা আমরা হচ্ছে নন লিফ নোড বলতে পারি, যাদেরকে আর ভাঙা যাবে না, যাদের থেকে একটা এমন কিছু বের হবে যেটাকে আর আমরা বি থেকে হ্যাশ, এটা কি তাহলে টার্মিনাল? টার্মিনাল তাহলে প্রথমটা নন টার্মিনাল নাকি? প্রথমটা না, টার্মিনাল শুধু হ্যাশ 0-1 এবং হ্যাশ, এটা হচ্ছে টার্মিনাল। বি থেকে হ্যাশ এই জিনিসটা হচ্ছে প্রোডাকশন বা রুলস। মানে বি এর পরিবর্তে যে আমি হ্যাশ লিখতে পারবো, এই টোটাল জিনিসটাই হচ্ছে রুলস। যেখানে বি এর পরিবর্তে হ্যাশ লিখতে পারি, মানে বি থেকে বি এর একটা প্রোডাকশন হচ্ছে হ্যাশ, যে কারণে বি কে বলছি নন টার্মিনাল বা ভেরিয়েবল আর হ্যাশ কে বলছি টার্মিনাল। সেম ভাবে প্রথমটা দেখেন 0A1, এখানে যে এটা আছে এই এটাকে আরো ভাঙতে পারি না, এটাকে তো ভাঙা যায় নাকি এরকম। এ থেকে আমি বলছি 0A1, এই যে মাঝখানের এটা আছে, এটা কিন্তু আবার ভেঙে আমি প্রথমে 0 আছে পরে 1 আছে, এই যে মাঝখানের এটা
এই এটাকে ভেঙে আবার 0A1 লিখতে পারে, কারণ এ থেকে তো 0A1 রুলস আছে না? Yes, ma'am. তো 0A1 আবার লিখতে পারি। সেম ভাবে এই যে এ আছে, এই এটাকে ভেঙে আবারও তো লিখতে পারি 0A1। যে আগে দুইটা 0 ছিল, পরে দুইটা 1, মাঝখানে এটাকে ভেঙে আমি আবার 0A1 লিখব। এরকম তো n টাইমস লেখা যাবে, কিন্তু আমাকে তো একটা ভ্যালিড স্ট্রিং এ পৌঁছাতে হবে। যে কারণে এখন দেখেন এর পরিবর্তে আমি বলছি আমি বি লিখব। তো তিনটা 0 আছে, তারপর অনলি এ থেকে বি, কারণ আমাদের সেকেন্ড রুলস আছে এ থেকে বি লেখা যায়, অনলি 1 আছে। এবার এই বি এর পরিবর্তে কি লেখা যাবে? হ্যাশ হ্যাশ 111। এই তো, এই হ্যাশকে কি আর ভাঙা যায়? বা এখন যেখানে আমরা পৌঁছেছি এখানে কোন সিম্বল কে কি ভাঙা যাচ্ছে? either 0 or hash or 1। কোনটা ভেঙে আর কিছু প্রোডাকশন আমরা করতে পারি না। সো এটা হচ্ছে নন লিফ নোড, বা এটাকে আমরা একটা প্রোডাকশন বলছি, যাকে আর ফার্দার এক্সপ্রেস করা যায় না, ফার্দার আর কোনো কিছুতে এক্সপ্রেস করা যায় না। যে কারণে রুলস গুলো এভাবে সেট হয়েছিল। দেখেন এ থেকে শুরু করেছি, মাঝখানে আমি জানি স্টপ করতে হবে বলে মাঝখানে বি এনেছি। আমার যতগুলো 0 বা 1 দরকার ছিল ততবার একে ভেঙেছি। যখন আর 0 1 দরকার নেই তখন আমরা এ থেকে বি লিখেছি এবং বি থেকে হ্যাশ লিখেছি। এই জায়গাটায় এ এবং বি এদের দিয়ে এদের এক্সপ্রেস করা যায় আদার সিম্বল দিয়ে, যে কারণে এ এবং বি কে বলছি ভেরিয়েবল অর নন টার্মিনাল। আর যাদেরকে কোনো এক্সপ্রেস করা যায় না তাদেরকে আমরা বলছি টার্মিনাল। এটা কি বুঝেছি? মানে যাদেরকে আরো বেশি সিম্পলিফাই করা যাবে ওইটা হচ্ছে নন টার্মিনাল, আর যাদেরকে আর সিম্পলিফাই করা যাবে না ওইটা হচ্ছে নন টার্মিনাল। টার্মিনাল। ও টার্মিনাল, হ্যাঁ, ইয়েস ইয়েস। টার্মিনাল, নন টার্মিনাল অর ভেরিয়েবল টার্মিনাল, এই দুটো কনসেপ্ট কি ক্লিয়ার? ম্যাম গ্রামার গুলো কি দেয়া থাকবে? আসছি, মাত্র তো একটা গ্রামার পড়ছি, শেষ হয়নি এটা। আচ্ছা ধরে নিলাম যেহেতু কেউ কিছু বলছে না, টার্মিনাল নন টার্মিনাল আমরা ক্লিয়ার হলাম। এখন গ্রামারে কিছু রুলস থাকছে, এটা তো আমরা বুঝতেই পেরেছি। কিছু সেট অফ রুলস থাকবে, একটাও থাকতে পারে, মাল্টিপল রুলসও থাকতে পারে। এই রুলস গুলোর মধ্যে থেকে বা ভেরিয়েবল যাদেরকে দিয়ে রুলস থাকবে ভেরিয়েবল, এই ভেরিয়েবল মধ্যে থেকে একটা ভেরিয়েবল হবে স্টার্ট ভেরিয়েবল। স্টার্ট ভেরিয়েবল অলওয়েজ একটা স্টেপ একটা ভেরিয়েবল হয়। কোন ভেরিয়েবলটা স্টার্ট ভেরিয়েবল হবে সেটা কিভাবে বুঝবো? এখানে এ আর বি আছে, কোন ভেরিয়েবলটা স্টার্ট ভেরিয়েবল, এ অর বি? এ। কেন এ? মিস কারণ এ থেকে বি তে যাচ্ছে, এর আগে 0 আছে। হ্যাঁ, এ থেকে বিতে যেতে পারে, এ একটাই কন্ডিশন, এ থেকে বিতে যেতে পারছে এবং বি এর মাধ্যমে শেষ হচ্ছে। আমাদের যদি বলি বিটা হচ্ছে স্টার্ট ভেরিয়েবল, বি থেকে তো আর এতে যেতে পারবো না। সো এমন একটা ভেরিয়েবলকে স্টার্ট ভেরিয়েবল ধরবো যার মাধ্যমে অন্য সব ভেরিয়েবল আমরা পৌঁছাতে পারবো, ওই ভেরিয়েবলটাকে স্টার্ট ভেরিয়েবল। সো এই গ্রামারের জন্য এটা হচ্ছে স্টার্ট ভেরিয়েবল। ক্লিয়ার? এটা কি বুঝেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এই একটা মানে এ থেকে স্টার্ট করে আমরা একটা ভ্যালিড স্ট্রিং বা একটা স্ট্রিং পেলাম, 3টা 0 হ্যাশ 3টা 1। এটা কি দেখি আরো কিছু স্ট্রিং পাই কিনা। সেম স্টার্ট ভেরিয়েবল তো অলওয়েজ একটাই হবে, 0A1। এ থেকে 0A1 এটা দিয়ে শুরু করতে পারছি। এখন যদি বলি আমি অনলি হচ্ছে 0 এ থেকে বি লিখে ফেলবো 1, তাহলে আমাদের হচ্ছে 0 বি থেকে বি এর পরিবর্তে হ্যাশ লিখলেও 1। আরেকটা স্ট্রিং পেলাম 0 হ্যাশ 1। এখন যদি বলি এ থেকে অনলি বি লিখবো, কোনো 0A1 এ যাব না, তাও তো ভ্যালিড, কারণ এর তো আমার দুইটা রুলস আছে। যে কোনো একটা, আমার স্টার্ট ভেরিয়েবল হচ্ছে এ, এই স্টার্ট ভেরিয়েবলের যতগুলো রুলস আছে সবগুলো কিন্তু এট এ টাইম অ্যাপ্লাই করা যাবে।
মানে স্টার্ট ভেরিয়েবল এ দিয়েই তো দুইটা রুলস, আপনি ইদার 0 a 1 ইউজ করবেন অথবা বি ইউজ করবেন, মানে স্টার্ট ভেরিয়েবল একটাই। বি যদি লিখি, বি এর পরিবর্তে আমি পাচ্ছি হ্যাশ। তো তিনটে স্ট্রিং পেলাম, এটা একটা স্ট্রিং, সেকেন্ড এটা একটা স্ট্রিং, থার্ড এটা একটা স্ট্রিং। এই তিনটে স্ট্রিং এর মধ্যে সিমিলার প্যাটার্ন খুঁজে বের করি। সবগুলোতে হ্যাশ আছে। আর হ্যাশের পরে যদি 0 1 থাকে সেক্ষেত্রে ডানে 1 হবে, বামে 0 হবে। ডানে 1 বামে 0, কয়টা 0 কয়টা 1? যে কয়েকটা কন্ডিশনে থাকবে, মানে ইচ্ছা মতো তো নেওয়া যাবে। ধরেন এখানে কয়টা দিলাম, 4 5 6 7, 7টা 1 দেওয়ার পর একটা হ্যাশ, তারপর একটা 1, এরকম স্ট্রিং না না না, যে কয়েকটা 0 থাকবে ওই কয়েকটাই 1 হতে হবে। হ্যাঁ, যে কয়টা 0 সেই কয়টা 1। বাকিরা যারা আছেন দেখেন এখানে প্যাটার্ন একটাই, যে প্রত্যেকটা স্ট্রিং এ হ্যাশ থাকবে এবং হ্যাশ একটাই থাকবে। one string must contain one hash, and if there exists 0 and 1 started with 0 and end with same numbers of 1 of zeros. 0 এবং 1 এর সংখ্যা সমান হবে, যেখানে 0 দিয়ে স্টার্ট হবে 1 দিয়ে শেষ হবে এবং মাঝে থাকবে, মানে ওদের 0 1 এর মাঝে হ্যাশটা থাকবে। তো এখানে অনেকগুলো কন্ডিশন, যে হ্যাশ থাকবেই, 0 এবং 1 এর মাঝে থাকবে, 0 দিয়ে শুরু হবে 1 দিয়ে শেষ হবে এবং 0 1 সমান সংখ্যক। সো এতগুলো কন্ডিশন, এতগুলো কথা থেকে আমি আরো ইজি ওয়েতে এক্সপ্রেস করতে পারি, লাইক to the power n hash 1 to the power n, যেখানে আমি n এর সংখ্যা, n বলতে এখানে নাম্বার অফ 0 এবং 1, পাওয়ার না, আসলে নাম্বার অফ 0 এবং 1 বোঝাচ্ছি। n কত, at least কত হতে পারে? at least 1 হতে পারে, 0 তো হতে পারে, 0। তো কমপক্ষে 0 অথবা 0 এর বড়, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল 0, 0 সমান। মানে এই যে শুধু যদি হ্যাশ থাকে সেক্ষেত্রে তো 0 1 এর কোনো এক্সিস্টেন্স নেই। তো একটা হ্যাশ, অনলি হ্যাশ থাকতে পারে, যেখানে n এর ভ্যালু হচ্ছে 0, n এর ভ্যালু 0 মানে 0 এবং 1 এর কারো এক্সিস্টেন্স নাই। পরবর্তীতে বলছি 0 এর উপরে এখন n টাইমস হতে পারে, যেটাই হোক সমান সংখ্যক, যে কারণে আমরা 0 টু দি পাওয়ার n হ্যাশ 1 টু দি পাওয়ার n দিয়েছি। তো এই যে একটা গ্রামার, এই গ্রামারকে ডিরাইভ করে বা এক্সপ্লেইন করে আমরা কিছু স্ট্রিং জেনারেট করেছি, ভ্যালিড স্ট্রিং। সেই স্ট্রিংগুলো অ্যানালাইসিস করে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বের করলাম। এই গ্রামারের জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজ accepted হবে। নাও এই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আমরা মেশিন জেনারেট করব এবং এই ল্যাঙ্গুয়েজকে মেশিনকে রিকগনাইজ করিয়ে বলবো যে accept হচ্ছে না রিজেক্ট হচ্ছে। এটাই হচ্ছে কনটেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ, বা মানে এই যে আমরা ল্যাঙ্গুয়েজ জেনারেট করলাম তার আগে কিন্তু গ্রামারটা অলরেডি দেওয়া ছিল, বা এরকম এখন পরবর্তীতে আমরা যেটা দেখবো আমাদেরকে আসলে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে, আমরা গ্রামার জেনারেট করবো, সেটাতেও যাবো। এটা কি বুঝেছি? জি ম্যাম। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ম্যাম এখানে ম্যাম ওগুলোকে ওই যে উপরে যেটা করলাম যে কন্ডিশন ম্যাম, বি এর আগে ম্যাম আমরা যে 3টা 0 দিছি ম্যাম, এটা 0 1, এটা কি আমাদের ইচ্ছে মতো করতে পারবো, তাই না? হ্যাঁ, আপনি এ কে যতবার ভাঙছেন, প্রত্যেকবার তো আমরা এ কেই ভাঙছি, দেখেন এর পার্টটা ভেঙেছি, এর পার্ট ভেঙে ভেঙে আমার সমান সংখ্যক 0 এবং সমান সংখ্যক 1 আসছিল। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এবার আসি টার্মিনাল নন টার্মিনাল। অলরেডি আমরা বলে ফেলেছি, ইজি ওয়েতে যদি মনে রাখতে চাই, নন টার্মিনাল হচ্ছে যাদের দিয়ে প্রোডাকশন তৈরি হবে বা যাদের দিয়ে রুল জেনারেট হবে, যারা গ্রামারের বাম দিকে থাকবে, ডান দিকে থাকতেও পারে কিন্তু বাম দিকে থাকবেই, তাদেরকে আমরা নন টার্মিনাল বা ভেরিয়েবল বলছি। আর টার্মিনাল হচ্ছে রুলস এর মধ্যে যাদের ওই যে সিম্পলিফাই করা যায় না, একটু বলছেন, যাদেরকে আর ভাঙা যায় না, সিম্পলিফাই করা যায় না, আর যাদেরকে আর এক্সপ্রেস করা যাচ্ছে না অন্য কোনো সিম্বল দিয়ে, তাদেরকে আমরা টার্মিনাল করব।
টার্মিনালে যে কোনো সিম্বল আসতে পারে, বাট নন টার্মিনালের ক্ষেত্রে নর্মালি আমরা অ্যালফাবেট ইউজ করি। ম্যাম উপরের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 0-1 তো তাহলে টার্মিনাল, তাই না? না, 0-1 কি 0-1 তো টার্মিনাল, টার্মিনাল সেটাই বলতেছি, ভেরিয়েবল না। টার্মিনাল তো। হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে অনলি এবি, যাদেরকে সিম্পলিফাই করা গেছে বা এক্সপ্রেস করা গিয়েছে। আচ্ছা, ওই গ্রামারটাই যে আমরা অলরেডি ডিরাইভ করে ফেলেছি, এই স্লাইডে দেখেন সেই ডেরিভেশনটাই দেখিয়েছি। এখন এই ডেরিভেশনের উপর বেস করে আমরা পার্টস ট্রি ডিজাইন করতে পারি। পার্টস ট্রি নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? পার্টস ট্রি টার্মটার সাথে কি পরিচিত বা আইডিয়া কি আছে? নো ম্যাম। আচ্ছা, পার্টস ট্রি হচ্ছে এই যে আমরা যে এক্সপ্রেশনটা করলাম, এটাকে একটা ট্রি দিয়ে দেখান যে কিভাবে আসছে। লাইক ফার্স্টে আমরা এ থেকে শুরু করেছি, তো এ থেকে দেখেন এদিকে 0, বাম দিকে 0, এ থেকে 0A1 এই কথাটাই যাকে ভাঙা যাচ্ছে বা যাদেরকে সিম্পলিফাই করা যাচ্ছে তাদেরকে নিচে নিচে লিখছি, এবং যাদেরকে নন লিফ নোড যাদেরকে সিম্পলিফাই বা এক্সপ্রেস করা যায় না তাদেরকে বাম দিকে লিখছি, বা টার্মিনাল গুলোকে আমরা ডানে বামে লিখছি, আর যাদের থেকে প্রোডাকশন বা রুলস আছে তাদেরকে নিচে নিচে লিখছি। তো প্রথমে এ থেকে 0A1 লিখেছি, এটা মাঝখানে আছে, তারপর আবার সে এটাকে তো ভেঙেছে, তো আবার বাম পাশে 0, ডান পাশে 1, মাঝখানে এ, মানে এর পরিবর্তে 0A1 এটাই লিখেছি। সে এটাকে আবার ভেঙেছি 0A1, এভাবে ভাঙতে দেখেন একটা সময় এ থেকে শুধু বি, তখন এ থেকে আর ব্রাঞ্চ বের হয়নি, জাস্ট বি লিখেছিলাম, বি থেকে হ্যাশ, লাস্টে দেখা গেছে আমাদের যে স্ট্রিংটা এসেছিল 000#111 ওইটা একবার এসেছে। মানে এটা আকারে মেনলি ট্রি আকারে দেখানো, ট্রিতে যেরকম রুট থাকে, রুট থেকে আরো শাখা প্রশাখা বের হয়, তো পাতাগুলো কিন্তু একদম কি বলে আমরা শাখা প্রশাখা লাস্ট প্রান্তে যে থাকে, যেখান থেকে আর কোনো লিফ বের হচ্ছে না, সেজন্য একে আমরা লিফ নোড বলছি বা লিফ বা পাতা বলি। তাদেরকে একটা লাইনে রাখার বা অ্যালাইন করে রাখার চেষ্টা করবো যে এরা হচ্ছে নন লিফ নোড, এরা হচ্ছে আসলে প্রোডাকশন। আর যাদেরকে এক্সপ্রেস করা যাচ্ছে ওই যে শাখা প্রশাখা গুলো ব্রাঞ্চেসকে আমরা নিচে নিচে লিখছি। এটা কি বুঝেছি না? আমাকে একে দেখাবো, ড্র করে দেখাবো। ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাই। এই যে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, আমরা অলরেডি ল্যাঙ্গুয়েজ জেনারেট করে ফেলেছি, এখন এই ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা জানি। আসলে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য কনটেক্সট ফ্রি গ্রামার লাগবে, তো এবং সেই গ্রামার দিয়ে যে ল্যাঙ্গুয়েজটা এস্টাবলিশ করবো এটা হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। মেনলি এটি দেখেন, এই কালেকশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েটেড উইথ কনটেক্সট ফ্রি গ্রামার ইজ কল্ড কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, and context free language generated by a specific grammar or given grammar, লাইক এই গ্রামারটা প্রথমে যে গ্রামারটা থেকে আমরা ল্যাঙ্গুয়েজ জেনারেট করছি সেটা আমরা গ্রামার 1 বলছি, সেই গ্রামার 1 এর জন্য আমরা এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ পাই যেটা আমরা অলরেডি করেছি। নাও হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার ডেফিনেশনে আসি। আমরা দেখেছি যে কনটেক্সট ফ্রি গ্রামার আসলে চারটা জিনিস থাকে, কিছু সেট অফ রুলস থাকবে, মানে প্রোডাকশন বা রুলস থাকছে, সেই রুলসগুলোর মধ্যে ভেরিয়েবল থাকবে বা নন টার্মিনাল যাদের থেকে প্রোডাকশন আসছে, যেরকম এখানে এ এবং বি ছিল, যাদেরকে সিম্পলিফাই বা এক্সপ্রেস করা যায় তাদেরকে নন টার্মিনাল বলছি। কিছু টার্মিনাল সিম্বল থাকবে, অর নন লিফ নোড, অর নন এক্সপ্রেসেবল সিম্বল, অর নন সিম্পলিফাইড সিম্বল, মানে যাদেরকে আর সিম্পলিফাই করা যাবে না, এক্সপ্রেস করা যাবে না, ওদেরকে আমরা টার্মিনাল বলছি। এবং ভেরিয়েবলগুলোর মধ্যে একটা স্টার্ট ভেরিয়েবল, এই চারটা টাপলস দিয়ে বা চারটা পয়েন্ট দিয়ে আমরা একটা কনটেক্সট ফ্রি গ্রামারকে ডিফাইন করতে পারি। তো এখানে ডিটেলস লিখেছে যে টার্মিনাল কি হতে পারে, নন টার্মিনাল কি হতে পারে, জিনিসগুলো বা একটা এক্সাম্পল দিয়েছে। ফর্মাল ডেফিনেশনে যদি আসি, দেখেন এই চারটা কথাই লিখেছে। এই যে কনটেক্সট ফ্রি গ্রামারে চারটা টাপলস আছে। ভি ফর ফাইনাইট স্টেট, finite set called variable, that means non-terminal. Alphabet is means terminal, or disjoint from V, disjoint হচ্ছে V থেকে টোটালি আলাদা, সেগুলোকে আমরা টার্মিনাল, যার সিম্বল আমরা অ্যালফাবেট
দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর হচ্ছে সেট অফ রুলস, এ ফাইনাল সেট অফ রুলস that is generated by variables and terminals, and we need a start variable among the given terminal or variables. একটা start variable, we need a specific start variable among the given variables, and start variable must be a subset of variables. ওই যে বললাম among the ভেরিয়েবলগুলোর মধ্য থেকে একটা হচ্ছে স্টার্ট ভেরিয়েবল, যে কারণে আমরা স্টার্ট ভেরিয়েবল অবশ্যই ভেরিয়েবলের একটা সাবসেট হবে, একটা সাবসেট বলছি। এই যে চারটা কাপড় দিয়ে কনটেক্সট গ্রামারকে আমরা বোঝাতে পারি, মানে ফর্মাল ডেফিনেশন এটা আসে। এই যে গ্রামারটা ছিল আমরা যেটাকে এক্সপ্লেন করেছি, এই গ্রামারটাকে দেখেন ভি, আমরা তো অলরেডি জানি ভি হচ্ছে নন টার্মিনাল বা ভেরিয়েবল এ বি, অ্যালফাবেট দিয়েছি 0 1, এখানে হ্যাশটা ইনক্লুড করে নাই কারণ হ্যাশ আসলে ভ্যালিড স্ট্রিং না, সরি ভ্যালিড অ্যালফাবেট না। আপনি নন টার্মিনাল হিসেবে ধরা যায় কিন্তু অ্যালফাবেট হিসেবে না দেখালেও হয়, আবার দেখালেও আপনি সমস্যা নেই। এস হচ্ছে স্টার্ট ভেরিয়েবল ধরেছে, সরি এস দিয়ে স্টার্ট ভেরিয়েবল, যাকে যখন আমরা এ ছিলাম এ হচ্ছে স্টার্ট ভেরিয়েবল ছিল, আর আর দিয়ে রুলস বা প্রোডাকশন বলছি। তো আমাদের 3টা রুল ছিল, 3টা রুলস এখানে দিয়েছে। দেখেন এখানে কারো কোনো সমস্যা বা কোশ্চেন আছে কিনা? আপনারা কি আছেন? কোনো সমস্যা নেই। নাই, আচ্ছা। নেক্সটে তাহলে যেখানে কিছু এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলগুলো একটু দেখবেন। যেরকম এস থেকে দেখেন 0 S1 আর এস থেকে 0 S1 আর এপসাইলন লিখেছে। একটু আগে আমরা যে দেখেন এ থেকে 2টা প্রোডাকশন করেছিলাম, এখানে যদি লিখি এ থেকে 0 A1, আরেকটা প্রোডাকশন ছিল এ থেকে বি, এভাবেও লেখা যায়, মানে অর আকারে দিয়ে যদি একটা ভেরিয়েবল থেকে মাল্টিপল প্রোডাকশন থাকে সেক্ষেত্রে আমরা অর দিয়ে লিখতে পারি, আলাদা আলাদা ভাবেও লিখতে যায়, অর আকারেও এক্সপ্রেস করা যায়। এটা দিয়ে আমরা বলেছিলাম হ্যাশ। গ্রামারটা 3টা লাইনের পরিবর্তে সেক্ষেত্রে 2টা লাইন হয়েছে। এই জায়গাটা তো সেম, যে এস থেকে আমরা 0 S1 অর অনলি হচ্ছে 0 S1 লিখে একটা এপসাইলন যদি থাকে লেখা যায়। তো এই গ্রামারের জন্য হচ্ছে আপনার 4টা টাপলস, আমাদের নন টার্মিনাল বা ভেরিয়েবল হচ্ছে এস, অ্যালফাবেট হচ্ছে 0 1, এপসাইলন তার অ্যালফাবেট হবে না। প্রোডাকশনকে আমরা প্রি দিয়ে বলছি, প্রোডাকশন হচ্ছে এই টোটালটাই হচ্ছে প্রোডাকশন বা সেট অফ রুলস, এবং এস কে স্টার্ট ভেরিয়েবল বলছি, স্টার্ট ভেরিয়েবল এখানে এস। তো এই এখানে এপসাইলন কি টার্মিনাল হিসেবে নেওয়া যাবে না? না না, এপসাইলন টার্মিনাল না, কারণ হচ্ছে এপসাইলন থেকে তো আর কোথাও দেখতে পাচ্ছি না। না, এটা নন লিফ নোড, নন লিফ কি বলবো, হ্যাঁ টার্মিনাল, কিন্তু অ্যালফাবেট না আসলে। মানে অ্যালফাবেট হচ্ছে সে ভ্যালিড কোনো সিম্বল, এপসাইলনকে জাস্ট একটা সিম্বল, এপসাইলন দিয়ে তো এমটি, এপসাইলন মানে তো কিছু না। যেরকম এস কে আমি এপসাইলন মানে কি আমার কোনো স্ট্রিং নাই, ভ্যালিড স্ট্রিং নাই যেটা, এই কারণে এপসাইলনকে নিয়ে নিই। মানে এখানে কি তাহলে মানে এপসাইলন দিলে কি ভুল হবে? ভুল হবে। অ্যালফাবেট হচ্ছে অনলি 0 এবং 1। ওকে, আচ্ছা, ওই এসটা কি দেখেন এখানে এক্সপ্লেইন করেছি একটু আগে আমরা যেভাবে ডিরাইভ বা এক্সপ্লেইন করলাম রুলসটাকে, এবং 0 S1 আবার এস কে ভেঙে 0 S1 আবার এস কে ভেঙে 0 S1, তো কখন থামতে হবে? এস এর পরিবর্তে আমি তো চাইলে এপসাইলন, ডিরেক্ট এপসাইলন বসিয়ে দিলেই হচ্ছে। আগেরটা যেরকম থামার জন্য আমি এ থেকে বি তে গিয়েছিলাম, বি থেকে হ্যাশে গিয়েছিলাম, যেখানে হ্যাশটা একটা নন টার্মিনাল হিসাবে বা নন লিফ পার্ট হিসাবে এসেছিল, এখানে সরাসরি সেটা এপসাইলন হিসাবে চলে এসেছে। এটাই বুঝেছি। তো এটার জন্য যদি বলি ল্যাঙ্গুয়েজ, এরকম একটা না, এখানে তো একটা ডেরিভেশন দিয়ে আপনাকে বোঝাইছে যে ল্যাঙ্গুয়েজ বের করে ফেলছে, এরকম 2টা 3টা ডেরিভেশন করতে হবে, ভ্যালিড স্ট্রিং নিয়ে আসতে হবে। তো এই জায়গাটাতে এখানে স্ট্রিংটা হচ্ছে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালু 0 সমান বা বড় হতে পারে, মানে অলমোস্ট এটার মতোই, কিন্তু হ্যাশটা থাকে না, হ্যাশটা ছাড়া। এই গ্রামারে হ্যাশ ছাড়াই চলে আসে 0 1। সেম ভাবে আরো একটা গ্রামার আছে দেখেন, এস এস অর ব্র্যাকেট দিয়ে এস অর এপসাইলন। তো
আম মানে এখন মানে এই কনটেক্সট ফ্রি গ্রামার বা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকে আসলে কোশ্চেন কিভাবে আসে বা আমাদের কি করতে হবে? আপনাকে গ্রামার দিয়ে দিবে, ল্যাঙ্গুয়েজ বের করতে হবে। বা ল্যাঙ্গুয়েজ থেকে গ্রামার। ধরেন এই যে গ্রামারটা দিয়ে দিল। তো এখান থেকে বললাম যে আপনি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ জেনারেট করেন। তো এই গ্রামারটাকে যতভাবে এক্সপ্রেস করা যায় বা সিম্পলিফাই করা যায়। যেমন আমাদের একটাই স্টার্ট ভেরিয়েবল, গ্রামারের ভেরিয়েবল একটা, স্টার্ট ভেরিয়েবল একটাই হবে। তো এস থেকে আপনি যে কোনো প্রোডাকশন দিয়ে শুরু করবেন এবং এটাকে নন সিম্পলিফাইড ভার্সনে নিয়ে আসবেন, যেখান থেকে আর সিম্পলিফাই করা যাবে না। তো এরকম কিছু ৩টা-৪টা ভ্যালিড স্ট্রিং বের করার পর তাদের মাঝে একটা কোশ্চেন ছিল। হুম। ধরেন একটা ট্রানজিশনে এস এর পরিবর্তে আমি এসএস লিখলাম, আর একটা এস এর পরিবর্তে হচ্ছে ব্র্যাকেট এস লিখলাম, এটা কি সম্ভব? হ্যাঁ, এই যে আছে তো এখানে দেখেন, এই যে এখানেই দেখছে। তাহলে তো এইটা মানে ল্যাঙ্গুয়েজটা অন্যরকম আসতে পারে না, লাস্ট পর্যন্ত আপনার শুধু ব্র্যাকেটই থাকবে, কারণ এখানে ব্র্যাকেট এটা হচ্ছে মানে ব্র্যাকেটের মধ্যে দুইটা ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটও ভাগ থাকতে পারে সেভাবেই দিবেন আপনি। ওই যে সিমিলার প্যাটার্ন যেটা হচ্ছে কমন, এই জন্য কিন্তু আমি বলি যে কমন বা সিমিলার প্যাটার্ন কোনটা, যেটা সব স্ট্রিং এ আছে, এটা দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ বানাবেন। যেটা ভেরিয়েবল ফিক্স না, থাকতেছে না ফিক্স, সেটা দিয়ে তো ল্যাঙ্গুয়েজ বানাবো না। আমরা ওই যে এনএফএ ডিএফএ তে যেটা কমন পেতাম, ধরেন ওই যে সিএসই সাব স্ট্রিং, তাই না? সাব স্ট্রিং মানে স্ট্রিং এর যে কোনো জায়গায় থাকবে। যদি ফিক্স কিছু পাই যে সিএসি স্টার্ট উইথ সিএসি, তাহলে সিএসি দিয়ে স্টার্ট হবে, শেষ কি দিয়ে হচ্ছে সেটা তো জানি না। এরকম হয় স্টার্ট উইথ সিএসি দিয়ে শেষও সিএসি দিয়ে, কিন্তু ওই কথাটা তো আমি ফিক্স করে বলিনি। সেরকম এখানেও যত ধরনের স্ট্রিং আছে, যেটা একদম কমন সেটা দিয়ে আমি ল্যাঙ্গুয়েজ বলবো, যেটা ফিক্স না সেটা ইউজ করব। আচ্ছা, সেম ভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং এর ডেরিভেশনের সাথে পার্টস ট্রি জেনারেট করব। যেখানে পার্টস ট্রি গুলো দেওয়া আছে দেখেন, এই গ্রামার দিয়ে অনেকগুলো ডেরিভেশন অনেকভাবে দেখিয়েছে এবং পার্টস ট্রি জেনারেট করা আছে। এটা একটু দেখবেন, দেখলে বোঝার কথা। নেক্সট আমরা যেটা করবো, একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ দেখছি। এখানে একটা গ্রামার আছে, সিম্পল গ্রামার। এই গ্রামারটা হচ্ছে আমাদের ইংলিশ সেন্টেন্স যেভাবে কনস্ট্রাকশন হয় তার উপর বেস করে। তো একটা ইংলিশ সেন্টেন্সে আমাদের আসলে নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ থাকে, যে কারণে আমরা সেন্টেন্সকে ভাগ করেছি নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজে। এই যে এরো গুলো দেওয়া, এগুলো থাকতেও পারে নাও পারে। বা এরকম যে সিম্পল গ্রামার, সেন্টেন্সে গ্রামারের জন্য আপনাকে যদি ডিরাইভ করতে বলে কোনো একটা সেন্টেন্স, এখান থেকে মেনে একটা সেন্টেন্স আমরা ডিরাইভ করতে বলে, সেক্ষেত্রে গ্রামারটা দেওয়া থাকবে আপনাকে। এই গ্রামারটা মুখস্থ না, বা কোনো গ্রামারই কিন্তু মুখস্থ না, আপনাকে হিন্টস দেওয়া থাকবে, সেটাতে আমরা বের করবো। এটা আমরা একটা করে দিব। গ্রামারটা একটু বোঝাই। সেন্টেন্স থেকে নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজে যাওয়া যায়। নাউন ফ্রেজ থেকে দেখেন কমপ্লেক্স নাউন অথবা কমপ্লেক্স নাউনের সাথে প্রিপোজিশন ফ্রেজ থাকতে পারে। মানে নাউন ফ্রেজকে ইদার আমরা কমপ্লেক্স নাউন লিখতে পারি অথবা কমপ্লেক্স নাউন আর প্রিপোজিশন ফ্রেজ মিলে লিখতে পারি নাউন ফ্রেজ। সেম ভাবে ভার্ব ফ্রেজ থেকে কমপ্লেক্স ভার্ব অথবা কমপ্লেক্স ভার্ব প্রিপোজিশন ফ্রেজ। কমপ্লেক্স ভার্ব মানে এখানে আমরা সংক্ষেপে লিখেছি, এনপি মানে নাউন ফ্রেজ, সিভি মানে কমপ্লেক্স ভার্ব, পিপি মানে প্রিপোজিশন ফ্রেজ। তো প্রিপোজিশন ফ্রেজকে প্রিপোজিশন কমপ্লেক্স নাউন বলছি, সিএন কমপ্লেক্স নাউনকে আর্টিকেল নাউন বলছি, কমপ্লেক্স ভার্বকে ভার্ব অথবা ভার্বের সাথে নাউন ফ্রেজ বলছি। আর্টিকেলে দেখেন এ অথবা এন অথবা দা দিয়েছি, নাউনে শুধুমাত্র বয় গার্ল ফ্লাওয়ার দিয়েছি। এই তিনটা ফিক্স করে দিয়েছি, এর বাইরে না। আমরা জানি নাউন অনেক আছে, কিন্তু আপনার যে গ্রামারটা দেওয়া আছে সেখানে তিনটা নাউনই দেওয়া আছে। ভার্ব থেকে ভার্বকে আমরা লিখছি তিনটা ভার্ব, চার্চেস, লাইক, দিস। আর প্রিপোজিশন থেকে লিখছি উইথ, টু আর এট। তো এই যে গ্রামারটা সবার কাছে তো স্লাইড আছে, দেখেন এ বয় সিস, একে আমরা ডিরাইভ করছি কিভাবে। আমরা আসলে নিচ থেকে ডেরিভেশনটা যাব। প্রথমে নিচ থেকে উপরের দিকে যাব, মানে বটম আপ অ্যাপ্রোচে। এ বয় সিস লিখলাম, এখানে সিস হচ্ছে ভার্ব, বয় হচ্ছে নাউন, আর এই হচ্ছে আর্টিকেল।
তো ভার্ব বয় এ লিখলাম, বা আপনি একবারে সবগুলো পার্ট লিখে ফেলতে পারেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্স বানানো। তো ভার্ব থেকে আমরা সিভি লিখতে পারি, সিভি থেকে ভিপি, মানে লাস্ট পর্যন্ত আমরা এনপি এবং ভিপিতে যাব। বয় থেকে নাউনে লিখতে পারি এবং এ থেকে আর্টিকেলে যেতে পারি, মানে একটা একটা করে। তারপর দেখেন আর্টিকেল আছে, নাউন আছে, আর ভার্ব ফ্রেজ আছে। ভার্ব ফ্রেজ কিন্তু অলরেডি চলে আসছে, ভার্ব থেকে সিভি, সিভি থেকে ভিপি। তো ভার্ব ফ্রেজ থেকে ভিপিতে চলে আসতে পারছি। আর নাউন আর আর্টিকেলকে আমাকে আসলে এনপি বানাতে হবে। তো গ্রামার অনুযায়ী নাউন আর আর্টিকেলকে আমরা সিএন লিখতে পারি এবং সিএন থেকে দেখেন এনপি লিখতে পারি। এই যে নাউন আর আর্টিকেলকে আমরা সিএন হবে, এখানে সিপি না, সিএন হবে এবং সিএন থেকে এনপি লিখছি, এনপি আর বিপি মিলে এস হয়। এটা কি বুঝেছি? ম্যাম উপরের গ্রামার অনুযায়ী জাস্ট শুধু আমরা বসাই, হ্যাঁ, উপর গ্রামার অনুযায়ী বসিয়েছি, মানে কিন্তু আপনাকে একটা সেন্টেন্সকে এস আকারে, মানে এস থেকে এনপি ভিপি এটা নিয়ে আসতে হবে। মানে আপনি সেন্টেন্স লিখলেন না, নিচের কয়েকটা স্টেপ বাদ দিয়ে লিখলেন এস থেকে এনপি ভিপি, এবারে সেন্টেন্স থেকে এনপি আর ভিপিতে মিলিয়ে দিবেন। ম্যাম উপরের গ্রামারে একটু যাওয়া যাবে? এইখানে তো পিপি কে আমরা হচ্ছে পি সি ভিও তো লিখতে পারি, রাইট? পিপি কে সিভি লিখতে পারেন। দেখেন পিপি কে প্রিপোজিশন এটা কি দেয়াই থাকবে? হ্যাঁ, এটা দেওয়া থাকবে। গ্রামার আপনি কি যেভাবে দেয় ওইটা ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা। তো একটা একটু করেন, এটা দেখে পরেরটা না হয় করেন, দা বয় সিজ এ ফ্লাওয়ার, এটা একটু এক্সপ্লেন করেন, মানে করার চেষ্টা করেন। 5 মিনিট সময় দিচ্ছি, আমি 5 মিনিট পর এসে মিলিয়ে দিচ্ছি।
আপনারা কি করেছেন? হ্যালো, আপনারা কি আছেন? ম্যাম একটু বুঝাই দিলে ভালো হয়। কোনটা? এইটাই নাকি কোনো ডেরিভেশন? এই ফার্স্টটাই বুঝি নাই। A boy sees the sun. এটা কি একটু ভাঙি? এই যে আমাদের গ্রামারটা ছিল এটা। এখানে A means কি? A means আর্টিকেল, article. Boy means নাউন, noun. Sees means ভার্ব। verb. মানে ওই অ্যারোগুলো দিয়ে দিয়ে আর্টিকেল, নাউন, ভার্ব। এখন উদ্দেশ্য হচ্ছে ধরেন কয়েকটা স্টেপ পর ম্যাম ম্যাম আমরা যেন ম্যাম আর্টিকেলের পরে নাউন ভার্ব কিভাবে হলো ম্যাম, একটু যদি আবার বলতেন। এনপি আর ভিপি পাই আসছে। আর এ হচ্ছে আর্টিকেল। এখন আমাদের যে গ্রামারটা দেওয়া আছে সেই গ্রামার অনুযায়ী এ আর্টিকেল না। ইয়েস ম্যাম। তারপর বয়, বয় গ্রামার অনুযায়ী কোথায় আছে? নাউনে আছে। ইয়েস ম্যাম। আর সিজ গ্রামার অনুযায়ী কোথায় আছে? ম্যাম ভি। ভার্বে আছে। তাহলে আর্টিকেল, নাউন, ভার্ব এভাবে পেয়েছি। এটা তো বললাম যে আমাদের এমন ভাবে ডিসক্রাইব বা এদেরকে একসাথে এমন ভাবে মার্জ বা কম্বাইন করতে হবে যেন আমরা নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ পাই, যেখান থেকে আমরা এস পাবো, সেন্টেন্স পাবো। এটা হচ্ছে আলটিমেট গোল বা পারপোজ। এখন তাহলে দেখবো যে ভি বা এনভি এদেরকে এই যে 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 সিকোয়েন্সটা পেলাম আর্টিকেল, নাউন, তারপর ভার্ব, এদিকে উল্টো পাল্টা করা যাবে না, মানে এদের পজিশন চেঞ্জ করা যাবে না। তো ভার্ব থেকে কি ভিপি বা এনভি এর সাথে ভিপি পাই কিনা আমরা আগে ভিপি এর এক্সপ্লেনেশনটা দিই। ভিপি হচ্ছে সিভি অথবা সিভির সাথে প্রিপজিশন ফ্রেজ, আর প্রিপজিশন ফ্রেজ হচ্ছে প্রিপজিশন অথবা কমপ্লেক্স নাউন। আমাদের এই যে সেন্টেন্স কোনো প্রিপজিশনই নেই, প্রিপজিশন ছিল উইথ, টু, এট। তো প্রিপজিশন ফ্রেজে আমরা যাবোই না। সি এন এবং পিপি আমরা নিতেই পারবো না, সরি ভির জন্য সিপি পিপি নিতে পারবো না। তো শুধু অনলি সিভিতে যেতে হবে। এবার সিভিটা জেনারেল কিছু কি দিয়ে? সিভিটা হচ্ছে ভার্ব অথবা ভার্বের সাথে নাউন ফ্রেজ মিলে হচ্ছে। তো আমাদের সরাসরি তো ভার্ব আছে, তো আমরা ভি থেকে সরাসরি তো ভিপি সিভি লিখতে পারি, সিভি থেকে ভিপিতে আসা যায়। ম্যাম এন থেকে এনপি কেন লিখলাম? কোথায়? এই যে এন থেকে এনপি। এন থেকে কোথায় এনপি লিখছি? ওই যে আপনি এন এর নিচে যে এনপি আর ভিপি লিখছিলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে না এন থেকে এনপি লিখিনি, এই টোটাল এই জিনিসগুলোকে কম্বাইন করে আমি এনপি এবং ভিপিতে কনভার্ট করব। যে এনপি ভিপি মিলে হচ্ছে সেন্টেন্স এস। গ্রামার অনুযায়ী দেখেন, গ্রামারে বলা আছে সেন্টেন্স তৈরি হচ্ছে নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ মিলে। সো এই যে আমরা আর্টিকেল, নাউন এবং ভার্ব পেলাম, এদেরকে নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ কনভার্সনে নিয়ে আসবো। এই জন্য মাঝখানে ফাঁকা রেখেছি, এগুলোতে এখন লিখবো। আলটিমেট মানে আমি প্রথমে প্রাইমারি একটা মানে প্রত্যেকটার প্রোডাকশনের পেলাম, প্রোডাকশন পেলাম যে আর্টিকেল, নাউন এবং ভার্ব ভার্ব আছে আমার সেন্টেন্সে। তো এটাকে এখন সেন্টেন্স এসে কম্বাইন করব। তার আগে আমাকে এনপি এবং ভিপি ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো ভি থেকে তো এই যে সিভি লেখা যায়, এটা তো বুঝতে পেলাম। গ্রামার অনুযায়ী দেখেন ভি থেকে সিভি লিখতে পারছি, সে সিভি থেকে ভিপিতে যেতে পারি। এবার আর্টিকেল আর নাউনকে কম্বাইন করে কিছু করা যায় কিনা দেখি। আর্টিকেল এবং নাউন, আর্টিকেল এবং নাউনের এই যে সিএন লেখা যায়, আর্টিকেল এবং নাউন কি মিলিয়ে আমরা এখানে সিএন এর একটা কম্বিনেশন আছে, যে আর্টিকেলের পর যদি নাউন থাকে তাকে আমরা সিএন লিখতে পারি। তো এখানে সিএন এবং ভি থেকে তো আমি সিভি লিখতে পারি।
সিএন এবং সিভি চলে আসলো। সিভি থেকে কিন্তু ভিপি সরাসরি যাওয়া যাবে, মানে এই সিভিটাকে আমি ভিপি লিখে দিতে পারবো। এবার সিএন থেকে এনপিতে নিয়ে আসতে হবে। এনপি দেখি, এনপি থেকে দেখেন সিএন করা যায়, তো সিএন থেকে তো এনপি লিখাই যায়, মাঝখানে এগুলো আর লাগছে না আসলে। সিএন থেকে এনপি, সিভি থেকে ভিপি, এনপি ভিপি মিলে এস, এইটুকুই জিনিস। ম্যাম সিভিটা কিভাবে আসলো ম্যাম, যদি একটু বলতেন। সিভি, ভি থেকে সিভি, ভি, এই যে দেখেন ভি তো টাচেস লাইক সিস ছিল, সেখান থেকে আমি ভি লিখেছি। এবার আমি গিয়েছিলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিপি বানানো, তো ভিপির জন্য আমার সিভি লাগবে। দেখেন এবার সিভিতে গেলাম, যে সিভি বানাতে হলে কি কি লাগবে। সিভি বানাতে হলে ইদার ভার্ব লাগবে অথবা ভার্বের সাথে নাউন ফ্রেজ লাগবে। তো আমার ভার্ব তো আছে, যে ভার্ব থেকে সিভি লিখে ফেলেছি। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আরেকটা করে দিই, দেখ এ বয়েস ইজ এ ফ্লাওয়ার, এটা লিখি আবার। এখানে ডাটা কি বল, ডাকি আর্টিকেল, এআরপি, বয়েস নাউন, এই যে নাউন, সিস ভার্ব, ভার্ব, আর্টিকেল, আর্টিকেল, আর হচ্ছে ফ্লাওয়ার, নাউন। না এটা সেম ভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে এনপি এবং ভিপিতে নিয়ে আসা। এবার মিলাই এনপি বানাবো আর ভিপি বানাবো। তো এই পাশে আছে দেখেন আর্টিকেল, নাউন, ভার্ব, আর্টিকেল, নাউন, একটা একটা আসে। কিছু পার্ট দিয়ে আমি, মানে প্রথম একটা দুইটা তিনটা পার্ট দিয়ে আমি ভিপি এনপি বানাবো, আর লাস্টের একটা দুইটা তিনটা পার্ট দিয়ে আমি ভিপি বানাবো। এখন বললাম ভিপির জন্য কি কি লাগে সেটা দেখি। ভিপির জন্য কমপ্লেক্স ভার্ব অথবা কমপ্লেক্স ভার্বের সাথে প্রিপোজিশন ফ্রেজ থাকছে, তো কমপ্লেক্স ভার্বে যাই। কমপ্লেক্স ভার্বে দেখেন ভার্ব আর নাউন ফ্রেজ লাগে। হ্যাঁ, তো নাউন ফ্রেজে যেই ভার্ব তো আছে, আমাদের এখানে একটা ভার্ব আছে, ভার্বের সাথে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ হচ্ছে সিএন না এনপি। নাউন ফ্রেজে দেখেন, নাউন ফ্রেজে লাগবে সিএন আর প্রিপোজিশন ফ্রেজ বা শুধু সিএন। এবার সিএন এ যাই, দেখেন সিএন এ আছে আর্টিকেল এবং নাউন। তো এই যে আর্টিকেল নাউন দেখেন পজিশন মতোই আছে। আর্টিকেল নাউনকে আমরা সিএন লিখতে পারি, তাহলে ভি এর পর যদি সিএন হয়, সিএন কে আমরা এই যে সিএন কে এনপি লিখতে পারি। তো ভি এবং এনপি মিলে কমপ্লেক্স ভার্ব হয়ে যায়, মানে লাস্টের আমার ভিপি আনার জন্য আসলে ভার্ব, আর্টিকেল, নাউন এই তিনটা পার্ট ইউজ হয়। আবার দেখি তাহলে আর্টিকেল এবং নাউন এই দুইটা মিলে আমাকে নাউন ফ্রেজ বানাতে হবে। তো নাউন ফ্রেজে যাই, নাউন ফ্রেজে হচ্ছে কমপ্লেক্স নাউন অথবা কমপ্লেক্স নাউনের সাথে প্রিপোজিশন ফ্রেজ লাগছে। কমপ্লেক্স নাউনে দেখি, কমপ্লেক্স নাউনে দেখেন আর্টিকেল নাউন মিলেই যাচ্ছে, আর্টিকেল এবং নাউন কি মিলে আমি কমপ্লেক্স নাউনে আর্টিকেল এবং নাউন কি এই দুটো মিলে আমি কমপ্লেক্স নাউন সিএন লিখতে পারছি। আর ভার্ব, ভার্বের জায়গা মতো থাকছে আর্টিকেল এবং নাউন মিলে আবার সিএন লিখতে পারি। এইটুকু কি বুঝেছি? একটা একটা মিলেছে, আমি লাস্ট পার্ট থেকে মিলে আসছি। লাস্ট পার্টে হচ্ছে আমি আগে ঠিক করলাম আমার ভিপি তো লাগবে লাস্ট পার্টে। ভিপির জন্য কি কি লাগছে? ভিপির জন্য আমার সিভি অথবা সিভির সাথে প্রিপোজিশন ফ্রেজ লাগবে। প্রথমে আমি সিভিতে গেলাম, সিভিতে যেয়ে দেখছি আমার ভার্ব অথবা ভার্বের সাথে নাউন ফ্রেজ, তো ভার্ব আছে। এখন লাস্টের পার্টটা তাহলে নাউন ফ্রেজে নিতে হবে। এবার নাউন ফ্রেজে দেখি, নাউন ফ্রেজে হচ্ছে সিএন বা সিএন এর সাথে প্রিপোজিশন। আবার সিএন এ যে দেখলাম আর্টিকেল আর নাউন লাগছে, এটা অলরেডি আমাদের আছে। সো আর্টিকেল নাউনকে মিলে আমি সিএন লিখে ফেলছি, আর ভি এর জায়গায় আছে প্রথম আর্টিকেল নাউন মিলেও সিএনই লাগছে। এবার প্রথম এই যে সিএন, এটাকে আমার এনপি বানাতে হবে। তো সিএন থেকে তো সরাসরি এনপি হয়েই যাচ্ছে। এনপি এনপি হচ্ছে এই ভার্ব আর সিএন মিলে, ভার্ব আর সিএন মিলে কমপ্লেক্স ভার্ব হচ্ছে না, সিএন থেকে এনপি, আবার সিএন থেকে এনপি হয়। এই সিএন থেকে আমরা এনপি লিখব। এবার ভার্ব আর এনপি মিলে সিভি হচ্ছে এনপি। সিভি, সিভিতে দেখেন ভার্ব আর নাউন ফ্রেজ আছে, তো ভার্ব আর নাউন, সরি ভার্ব
সিভি হচ্ছে ভার্ব বা নাউন ফ্রেজ মিলে সিভি লিখতে পারি। তো লাস্টের পার্ট থেকে এখন আমরা সিভি লিখতে পারি। আগের এনপি তো এনপিতে কনভার্ট হয়ে গেছে, এনপিটা চেঞ্জ করার দরকার নেই। সিভিটাকে সরাসরি ভিপি লেখা যায়, সিভি থেকে ভিপি, ভিপি এনপি ভিপি অলরেডি চলে আসছে, তো আমরা এস লিখতে পারছি। এই যে মানে আপনাকে আমরা একটা সেন্টেন্স দিয়ে বলবো, এই সেন্টেন্সটাকে এই গ্রামারে আমাকে ডিরাইভ করে দিতে। অ্যাকচুয়ালি শুরু করতে হবে এস থেকে নিচের দিকে পর্যন্ত, মানে এস কে আমি দেখাবো যে এস থেকে এনপি ভিপি হলো, এনপি থেকে এনপি এবং ভিপি থেকে সিভি লিখতে পারি, মানে বটম আপ ব্যাপারটা থেকে যেতে হবে। ম্যাম সিবি থেকে ভিপিটা যদি একটু বলতেন। সিভি আমরা সিভি পেয়েছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিপি বানানো। তো ভিপি ডেরিভেশনে বা সিম্পলিফাইড ভার্সনে যায় ভিপি কে ইদার আপনি সিভি আকারে লিখতে পারবেন অথবা সিভির সাথে প্রিপোজিশন ফ্রেজ। তো আমাদের তো অলরেডি সিভি চলে এসেছে, যে কারণে সিভি কে আমরা ভিপি লিখতে পারছি। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আরেকটা এক্সাম্পল আছে এখানে, এরকম আরো একটা দুটো এক্সাম্পল দিয়ে ট্রাই করবেন। তবে এই গ্রামারটা যদি ইউজ করি, এই গ্রামারে আর্টিকেল নাউন ভার্ব প্রিপোজিশন যা ইউজ হয়েছে সেটা দিয়েই সেন্টেন্স মেক করতে হবে। এরকম কোনো সেন্টেন্স দেওয়া যাবে না যেখানে এই জিনিসগুলো, মানে কোনো সেন্টেন্স যেখানে এর বাইরে জিনিস যদি থাকে তাহলে তো আপনি এই গ্রামারটা ইউজ করতে পারবেন। তো এই ধরনের সেন্টেন্স ডেরিভেশনের জন্য আপনাকে গ্রামারটা দিয়ে দেওয়া হবে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। নাই। তাহলে আমরা কনটেক্সট ফ্রি গ্রামারে যাই। আমরা তো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ পড়েছি, এবার ওই ল্যাঙ্গুয়েজের জন্য গ্রামার কিভাবে তৈরি করি সেটা বলবো। এই যে কন্টিনিউ করব, আপনাদের তো রেসপন্সই পাচ্ছি না আমি। নেক্সট ক্লাসে যদি হয়, আমাদের যে টপিক আছে নেক্সট ক্লাসে, ও নেক্সট ক্লাসে তো পরীক্ষা নেওয়ার কথা না, থার্ড ক্লাস টেস্ট। হ্যাঁ, থার্ড ক্লাস টেস্ট কিসের উপর দিবেন? থার্ড ক্লাস টেস্ট নেক্সট ক্লাসে নেওয়ার কথা, আদারওয়াইজ টাইম পাবো না আমরা। ক্লাস টেস্ট দিবেন না?